বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আজ সোমবার ২৬শে অক্টোবর ২০২০। লাইভ টক শো দ্য মিররে আপনাদের সবাইকে সুস্বাগতম জানাচ্ছি। আপনাদের সাথে আছি আমি কবির আহমেদ বাহার। কেবিটিভি লন্ডন আয়োজিত লাইভ টক শো দ্য মিরর একটি উন্মুক্ত অনুষ্ঠান। এখানে দলমত নির্বিশেষে সবাই অংশগ্রহণ করে নিজ নিজ মতামত প্রকাশ করতে পারে। লাইভ টক শো দ্য মিররের একটা উপদেষ্টা ও প্রতিনিধি প্যানেল আছে, যাদের সম্মিলিত প্রচেষ্টায় টক শোটিকে সফল করে তোলার জন্য আমরা আপ্রাণ চেষ্টা করে যাই। সুপ্রিয় দর্শক শ্রোতা, আমাদের আজকের টক শোর আলোচ্য বিষয় পরীক্ষাবিহীন ফলাফল ও জটিলতা। এই বিষয়ে আলোচনা করার জন্য আমাদের সাথে উপস্থিত আছেন আমাদের সম্মানিত অতিথিবৃন্দ, বাংলাদেশের ইতিহাসের সফল সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী, নকল দূরীকরণের মহানায়ক, অত্যন্ত জনপ্রিয় জননেতা, জনগণের নির্বাচিত সাবেক সংসদ সদস্য, সাবেক ছাত্রনেতা জনাব ডক্টর আনম এহসানুল হক মিলান। তিনি আমাদের সাথে কিছুক্ষণের মধ্যেই সংযুক্ত হবেন। এছাড়া আমাদের সাথে সংযুক্ত আছেন বাংলাদেশ শিক্ষক কর্মচারী ঐক্য জোটের চেয়ারম্যান, বাংলাদেশ শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক জনাব অধ্যক্ষ সেলিম ভূঁইয়া। আমাদের সাথে আরও সংযুক্ত আছেন আওয়ামী থিঙ্ক ট্যাঙ্কের অন্যতম সদস্য, ঢাকা বিশ্ববিদ্যালয় টিচার্স অ্যাসোসিয়েশনের সম্মানিত সাধারণ সম্পাদক, ঢাকা বিশ্ববিদ্যালয় মহসিন হলের সম্মানিত প্রভোস্ট জনাব ডক্টর প্রফেসর নিজামুল হক ভূঁইয়া। আমাদের সাথে উপস্থিত আছেন ঢাকা বিশ্ববিদ্যালয় টিচার্স অ্যাসোসিয়েশনের সাবেক সাধারণ সম্পাদক, ঢাকা বিশ্ববিদ্যালয় টিচার্স অ্যাসোসিয়েশনের সাদা দলের আহ্বায়ক জনাব প্রফেসর ডক্টর ওবায়দুল ইসলাম, ABM ওবায়দুল ইসলাম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক সিনেট মেম্বার এবং লন্ডনস্থ LSCIT কলেজের প্রধান নির্বাহী সাবেক তুখোর ছাত্রনেতা জনাব নসরুল্লাহ খান জুনায়েদ আমাদের সঙ্গে সংযুক্ত আছেন। আপনাদের সবাইকে লাইভ টক শো দ্য মিররে আমি সুস্বাগতম জানাচ্ছি। আমি প্রথমে প্রশ্ন রাখতে চাই জনাব সেলিম ভূঁইয়া, আপনার কাছে বাংলাদেশে করোনা পরিস্থিতিতে বিভিন্ন শিক্ষা ক্ষেত্রে ফলাফল যাচাইয়ের প্রেক্ষাপটে পরীক্ষাবিহীন কিছু ফলাফল ঘোষণা করা সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই পরীক্ষা গ্রহণের যে পদ্ধতি, এই পদ্ধতি সম্পর্কে বা পরীক্ষা ছাড়া ফলাফল প্রকাশে যে মাপকাঠি নির্ধারণ করা হয়েছে, এই বিষয়ে আপনি যদি আমাদেরকে কিছু বলেন, আপনি যদি এই বিষয়টা জানেন, কতটুকু কি জানেন, আমাদেরকে যদি একটু ব্যাখ্যা করেন, আমাদের জন্য, আমাদের ছাত্রছাত্রীদের জন্য, আমাদের বাংলাদেশের অভিভাবকদের জন্য। জনাব সেলিম ভূঁইয়া। ধন্যবাদ আপনাকে। পরীক্ষা বিভিন্ন যে কাজ, পরীক্ষা করার ছাত্রছাত্রীদের কাজ, এই একটি ব্যবস্থায় বিপর্যয় ডেকে ছাত্রীদের যদি প্ল্যান করতে না পারেন, তাহলে আপনি জানেন যে উনিশশো বাহাত্তরে পরীক্ষা ছাড়া পরীক্ষা তখন অবশ্য পরীক্ষাটা হয়েছিল সিলেবাসের উপর নাম্বার দিয়ে একটা পরীক্ষা তখন হয়েছিল 50 নাম্বার সেখানে দেখা যাচ্ছে যে একটা অবস্থার পরিপ্রেক্ষিতে পরীক্ষাটা নিতে হয়েছিল। তখন মুক্তিতে অনেক ছাত্র অংশগ্রহণ করেছিল, তারা লেখাপড়া করতে পারেনি। এই জন্য এখনকার পরিপ্রেক্ষিতে সেটা নেওয়াটা প্রথম কিছু ছিলেন, কিন্তু সবাই এটাকে কিন্তু একটা প্রহসনের মতো দেখেছে এবং এখনো কিন্তু বলতে শুনি যে 1972-এর কাজ, এই ছেলেটি 1972-এর কাজ, তাই এই অফিসার তিনি 1972-এর কাজ। এবং সেখানে একটি সংক্ষিপ্ত পরীক্ষা হওয়ার পরেও, কারণ এটা বলার কারণ ছিল ছাত্রের পরীক্ষার হলে বই দেখে লিখা, আর বই দেখে যে ব্যক্তিটি পরীক্ষা দিতেন তিনি লিখতেন না, বেশিরভাগই লিখতেন খাড়া করা লোক দিয়ে তাদের খাতাগুলি লিখানো হতো। তখন নবম শ্রেণীতে অত প্রমোশন, অষ্টম শ্রেণীতে নবম শ্রেণীতে প্রমোশন পেয়েছি। তখন আপনার লেখা সুন্দর
তাদেরকে দেওয়া হতো ভাড়া করে। তারা মানে এরকম যে পরীক্ষার হলে লিখে দেওয়ার জন্য আমাদেরকে নেওয়া হতো, সেজন্য আমাদেরকে খুব আপ্যায়ন করা হতো। আমরা যে পরীক্ষার হলে তখন এটা আমরাও দেখি, সেই অভিজ্ঞতা আমারও আছে। এই যে আপনার এই ছাত্রটি পরীক্ষা দিলে দেখা গেছে যে তিনি না লিখে আরেকজন ছাত্র লিখার কারণে এই যে আপনার জনমনে এটা নিয়ে একটি অসন্তোষ দেখা দিয়েছে, এবং সেই জন্যই এটাকে বলা হয় বার্ষিকের কাজ। সেটা উদাহরণ দেবো আপনাকে। তো 1972 কাজ নিয়ে আপনার মানুষ এতটাই ব্যঙ্গ করছেন যে একটি ইন্টারভিউ বোর্ডে আপনার যখন পরীক্ষা দিতে একটা প্রশ্ন করা হচ্ছিল, তখনকে তার মার্কশিট থেকে সার্টিফিকেট দেখে দেখা হলো যে দেখা গেল যে তখন প্রশ্নকর্তা জিজ্ঞাসা করলেন যে আচ্ছা, আপনি তো 1972 কাজ করেছেন, তা আপনাকে আমি জানতে চাই কি আপনাকে খাওয়াবো, এটা ক্যান্সেলেট নেই। তখন সেই ব্যক্তি উত্তর দিলেন যে আইইটি। প্রশ্নকর্তাকে বললেন এটা কেমন কথা, আইইটিটা আমি তোমাকে খাবো, আমি তোমাকে খাই, তাহলে আমাকে খাবো। তখন বললো যে সরি, এটা হবে আই উইল ইট। তখন প্রশ্নকর্তা আবার বললেন যে আই উইল ইট মানে কি আমি আপনাকে খাবো, আপনি আমাকে কিভাবে খাবেন? বলে যে সরি, এটা হবে আই মাস্ট ইট। এই যে আপনার হ্যাঁ, এটা কিন্তু আমরা এই 72-এর কাজ থেকে ছেলেটি থেকে আজকে আপনি যদি এখনকার ছেলেদেরকে প্রশ্ন করেন, তারা কিন্তু একই উত্তর দিবে, কারণ তৃতীয় পাঁচের যে সরাসরি দেখা গিয়েছে যে স্কুলের পরীক্ষায় ফেল করা ছাত্র বোর্ডের পরীক্ষায় পেয়েছে তৃতীয় ফাইভ পার্সেন্ট। জি, তো ক্লাস পরীক্ষার হলে তাদেরকে লিখে দেওয়ার একটা সুযোগ দেখে দেখে লিখার, এবং ওই যে ইনভিজিলেটর যারা থাকে তারা বলে দেয়। সুতরাং আমি 72 থেকে আসতে যদি এখন আসি, যে এই সময়ে তো এমনি এভাবেই তৃতীয় কাজ যারা পায়, আপনারা দেখেছেন শুনেছেন পত্র পত্রিকায় দেওয়ার মাধ্যমে, যোগাযোগের মাধ্যমে জেনেছেন যে আপনার ঢাকা বিশ্ববিদ্যালয়ের 5 নম্বর কাজ। জি, আপনার তার কারণ ছিল শিক্ষামন্ত্রী যে নুরুল ইসলাম নাহিদ সাহেব ছিলেন, যেহেতু আমরা এই লেভেলের টিচার, সেই জন্য আমি জানি বিষয়টা, করে দিতেন বোর্ডকে ছাত্রের খাতায় যাই লিখা থাকে নাম্বারের জন্য ক্লাসে যখন তাদের বিদায় অনুষ্ঠান হতো, তখন শিক্ষকরা বলে দিত বাবা তোমরা কিন্তু পরীক্ষার খাতায় লিখে দিয়ে আসবা, যাই লিখে নাম্বার দিতে দিবে, কারণ বোর্ড ওইভাবেই ব্যবস্থা নিয়েছে। এখন পরীক্ষার খাতায় দেখা গেল ছাত্র যখন দেখলো যে পরীক্ষার প্রশ্নের মধ্যে আসছে, এটা একটা উদাহরণ আমি আপনাকে দিচ্ছি। পরীক্ষার খাতায় আসছে উচিত, ওই প্রশ্ন আসছে যে উচিত আমাদের ঠিক আছে। তো ব্যাকবেঞ্চের ছাত্র ছিল, দুর্বল ছাত্র ছিল, সেই ছাত্র যেহেতু উচিত সম্পর্কে হয়, সে চিন্তা করলো সারা রাতে বলে দিতে শিখে যেতে হবে। তখন সে চিন্তা করলো আমি উচিত বানাই। তখন সে বললো যে গরু এক সরকার উচিত, গরু দুধ পুষ্টিকর খাবার, গরু যদি চোখ আছে মানে গরুর সম্বন্ধে রচনা তার জানা ছিল, সেই জন্য সে গরুর সম্বন্ধে রচনাটা লিখে দিয়ে এখন তাকে কিন্তু নাম্বার গরু রেখে উচিত বানানো হয়েছে। এই পরীক্ষা জি। পদ্ধতিতে দেখা গেছে যে তাহলে আমাদের এইভাবে সিস্টেমটা গ্রো করে আমাদের ছাত্রছাত্রীদেরকে ফস করে দেওয়া হচ্ছিল। আর বাট ওই আপনার কাছে আমি আসলে স্পেসিফিকলি যে জিনিসটা জানতে চাচ্ছি যে বর্তমান যে ফলাফল পদ্ধতিটা নির্ধারণ করা হবে সেখানের মাপকাঠিটা কি হবে, আপনি যদি আমাদেরকে একটু সংক্ষিপ্ত আকারে বলেন। আমি এখানে আসছি, তখন আপনার যারা এই করোনাকালীন যে আপনার রেজাল্ট পরীক্ষা ছাড়া যে পাসের ব্যবস্থা করে দেওয়া হয়েছে, এখন এটাকেও বলবে এক সময় করোনার কাজ। করোনার কাজটা দেখেন, এখন আপনি চিন্তা করেন এই ছাত্র যদি মার্কশিট না থাকে, তাহলে তাকে কিভাবে আপনি মূল্যায়ন করবেন? কিভাবে ছাত্রটি ধরেন দুটা আছে তার কম্পালসারি সাবজেক্ট, এই দুটার বাইরে যে অষ্টম ছাত্র ছিল, সেই অষ্টম ছাত্রগুলি কি করবে, তাকে কিভাবে আপনি মূল্যায়ন করবেন? সে যখন আপনার পদার্থবিদ্যা দিতে আপনার ইন্টারভিউ দিতে যাবে,
তখন পদার্থবিদ্যা বিষয় শিক্ষাটা তাকে কিভাবে মূল্যায়ন করবে? তার তো মার্কশিট নাই, তাকে আপনি নাম্বার কিভাবে দিবেন? তাকে আপনি জিপি হয়তো গ্রেডিংটা করতে পারবেন, যে আপনার এসএসসি এবং ওই বিএসসির যে তার গ্রেডিংটা, সেই গ্রেডিংটাকে আপনি ওখানে একটা গ্রেডিং নিয়ে আসতে পারবেন, বাট আপনি নাম্বারটা নাম্বারটা দিতে পারবেন না। আপনি জানেন পরীক্ষার পরে যে খাতা যে নাম্বারটা, বিষয়ভিত্তিক যে নাম্বার, এটা সবথেকে মূল্যবান বিষয়। সেটা নাম্বার থাকলে না থাকলে এটাকে তাকে করে দিয়ে পদে পদে তাকে এটা বিপদের প্রস্তুতি নিতে হবে। এবং বিশ্ববিদ্যালয়ে আমি জানি না তাদেরকে কিভাবে ভর্তি করাতে পারবে, ভর্তি করাতে পারবে বলে আমি মনে করি না। সুতরাং এটা একটা আপনি মনে করি যে এই যে অটো পাস করে দেওয়া হয়েছে, এটা পরীক্ষা মানে রেজাল্টের যে পদ্ধতিটা, এটা একটা জবাব, এটা কোনো পদ্ধতি না, তাকে কোনোভাবে অ্যাকসেপ্ট করা যায় না। আরেকটি বিষয় এখানে আমি যোগ করতে চাই, শিক্ষার্থীরা কিন্তু আপনার টাকা দিয়েছে 2000 টাকা, ন্যূনতম টাকা 2000 টাকা। এখানে প্রায় 14 লক্ষ শিক্ষার্থী, আপনার 2000 টাকা করে যদি টাকা হয়, 14 লক্ষের উপর, 14 লক্ষ স্টুডেন্ট, আর আপনার ছাত্রছাত্রীদের কাছ থেকে 2000 2,500 করে টাকা, এখানে প্রায় 300 কোটি টাকা ভোটগুলি আপনার হাতিয়ে নিয়েছে। এখন এই ভোটগুলিকে গার্জেনের সাথে একটা প্রতারণা করছেন, যে তারা টাকা নিয়েছেন। এখন দেখেন, টাকা নিয়েছেন, তাদের খাতা দিতে হবে না, তাদের পরীক্ষার জন্য কোনো খাতা দেওয়া হয়নি, তাদের প্রশ্ন করতে হয়নি, যারা ইংরেজি লেখা তাদেরকে তাদেরকে কোনো অভাবদান দেওয়া হবে না, এবং তাদেরকে খাতা দেওয়ার কোনো পয়সা দেওয়া হবে। তাহলে এই টাকাগুলি ভোট কেন রাখবে, কোন অধিকারে রাখবে? ভোট তো অবশ্যই এখন যেহেতু পরীক্ষা নিতে পারেনি, বোর্ডের উচিত হলো এই আপনার নেটের সংযোগের জন্য একটু সমস্যা হচ্ছে। আমরা আপনার কাছে আবার আসবো জনাব ভূঁইয়া। আমরা এখন যেতে চাচ্ছি আমি জনাব নিজামুল হক ভূঁইয়া, আপনার কাছে। ধন্যবাদ মিরর আপনি টেলিভিশনকে। যে আপনার কাছে আমার যে বিষয়টি জানতে চাওয়া, অ্যাকচুয়ালি এই ফলাফল ঘোষণা করার জন্য কোন কোন বিষয়টিকে মাপকাঠি হিসাবে নিচ্ছে এবং এটা যথার্থ কিনা, জনাব নিজামুল হক ভূঁইয়া। বিশেষ করে আমরা উচ্চ মাধ্যমিকের ফলাফলের বিষয় নিয়ে আলোচনা করছি। ধন্যবাদ কবির সাহেব। মিরর টেলিভিশনে যারা লন্ডনে এই অনুষ্ঠানটি দেখছেন, আমার খুব ভালো লাগছে আজকের এই অনুষ্ঠানে। আপনারা স্বনামধন্য সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী, উনি অত্যন্ত সাকসেসফুল একজন শিক্ষা প্রতিমন্ত্রী ছিলেন, এবং উনি আমাদের সাথে এর মধ্যে যুক্ত হয়েছেন। আমি ওনাকে দেখেছি, এই জন্য আমি ওনাকে শ্রদ্ধা জ্ঞাপন করছি। আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন সাবেক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ছিলেন, অত্যন্ত সাকসেসফুল সাধারণ সম্পাদক। আমি সবসময় বলে থাকি ওবায়েদ আমার অত্যন্ত ঘনিষ্ঠ। এখানে সেলিম ভাই এর মধ্যে বক্তব্য রেখেছেন, এখানে আমাদের জুনাইদ সাহেব, আমাদের একজন সিনেটর, সবাইকে ধন্যবাদ। আমি সেলিম ভাইয়ের বক্তব্যটা শুনলাম। আসলে করোনা মহামারীর কারণে সারা বিশ্বে কিন্তু একই রকম অবস্থা। পৃথিবীর 214টি দেশ এবং অঞ্চল আজকে করোনা মহামারীতে আক্রান্ত। আপনারা জানেন যে একসময় প্লেগ, একসময় সোয়াইন ফ্লু, এই ধরনের মহামারী পৃথিবীতে এসেছে, আমরা গল্প শুনেছি, কিন্তু এবার বাস্তবতা আমরা দেখছি যে এই অবস্থা। তো এরপরে মানব জাতি জয়লাভ করে, মানব জাতি কখনো পরাজিত হয় না। আমরা দেখতে পাচ্ছি যে 1972 সালের কথা, 71 সালের কথা আমাদের সেলিম ভাই বললেন। উনি যথাযথই বলেছেন যে 71 সালে স্বাধীনতার পরে যে পদ্ধতিতে পরীক্ষাটা হলো, আমরা তখন ছোট ছিলাম, ক্লাস 4 এর ছাত্র ছিলাম, অতটা 3 থেকে পরে প্রমোশন পেয়েছি, তা আমাদের অতটা মনে পড়তেছে না। তো কিছু কিছু মনে পড়তেছে 72 পাস, এবং 72 গ্লানিটা আমাদেরকে প্রায় 2 দশক টানতে হয়েছে। কিন্তু আপনারা দেখেন যে যুদ্ধ বিধ্বস্ত আফগানিস্তানের কথাই চিন্তা করেন। আফগানিস্তানে আমি একবার একজন ওনাদের অ্যাম্বাসেডারের সাথে কথা বললাম, বললো যে আমরা আমাদের এই যে 8ম শ্রেণী 10ম শ্রেণী 12+ আমরা সার্টিফিকেট দিয়ে দিয়েছি, কারণ আমাদের যুদ্ধের জন্য স্কুল কলেজ আমরা খুলতে পারি নাই, তো খুললেই স্কুল কলেজে মারা হতো। তো সেই প্রতিকূল অবস্থার মধ্যে তো কোনো না কোনো একটা ব্যবস্থা নিতেই হবে। তা আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয় আমাদের শিক্ষা পদ্ধতিতে এখন যে জিনিসটা করেছে, ক্লাস 8 এবং 8ম শ্রেণী এবং 10ম শ্রেণীর রেজাল্ট দিয়ে, আমি মাননীয় শিক্ষামন্ত্রীর সাথে কয়েকদিন আগে আমাদের একটা বৈঠক হলো, 7-8 দিন আগে। সেখানে আমি ওনাকে জিজ্ঞাসা করলাম, উনি বললো যে আমাদের যে বিশেষজ্ঞ কমিটি আছে, সে বিশেষজ্ঞ কমিটি দেখতেছে যে কিভাবে সায়েন্স, কমার্স, আর্টসের ছাত্রদেরকে, কারণ আমাদের সায়েন্সের ছেলেরা মনে করেন যে
সায়েন্সের ছেলেদের গ্রেডিং একরকম, কমার্সের গ্রেডিং আরেক রকম, আর্টসের গ্রেডিং আরেক রকম। এমনকি আমাদের পরীক্ষার্থীরাও কিন্তু ওইভাবে পরীক্ষা দেয়। আমাদের ওবায়দ ফিজিক্সের এখানে আছে, ওবায়দ তো জিনিসটা চৈতন্য মেধাবী একজন শিক্ষক, এমনকি আপনাদের লন্ডন থেকে পিএইচডি করে গেছে সে। তো আমি মনে করি যে আমার মনে হয় যে শিক্ষা মন্ত্রণালয় যে যথাযথভাবে মূল্যায়ন করেই গ্রেডিংটা দিবে, তবে সাকসেসফুলি তো ওইরকম হবে না। আমাদের তো কিছু করোনার কারণেই আমরা যেরকম দেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে, ছাত্রছাত্রীরা ক্ষতিগ্রস্ত হচ্ছে, এখানে কেউ কেউ বেনিফিট হবে, কেউ কেউ ক্ষতিগ্রস্ত হবে। আমি একটা এক্সাম্পল দিই, আমার মেয়ে এ লেভেল পরীক্ষা দিই, ও লেভেলে সে 5টা A+ পেয়েছে, 2টি A পেয়েছে। এখন সে এ লেভেলের প্রথম পরীক্ষা দিতে গিয়ে স্কুলে একটা মূল্যায়ন রিপোর্ট পাঠিয়েছে লন্ডনে। ও মূল্যায়নের রেজাল্টে আমার মেয়ের কান্নাকাটি, আমার মেয়ে না, সব বাচ্চারা কান্নাকাটি করতেছে, তাদের যথাযথ মূল্যায়ন হয় নাই। তো এখন যেখানে ব্রিটিশ কারিকুলামে এই অবস্থা, যারা মনে করেন যে শিক্ষার আলোকবর্তিকা একসময় জ্বালিয়েছে বা এখনো জ্বালাচ্ছে, তো সেখানে এই অবস্থা। সেখানে বাংলাদেশের আমরা তো অন্যদিকে ফলো করি আমরা এগিয়ে যাচ্ছি। তো সেখানের মধ্যে তো আমাদেরকে এছাড়াও তো আর বিকল্প কিছু করার নাই এই মুহূর্তে। কারণ আমরা যদি এখন পরীক্ষার হলগুলোতে লক্ষ লক্ষ ছাত্রছাত্রীর পরীক্ষা নিয়ে নিই, তাহলে দেখা যাচ্ছে যে এই সেন্টারগুলোতে আমাদের যে বাঙালি কালচারের একটা অংশ, যে একজন পরীক্ষার্থীর সাথে 3 জন চলে যায়, তো সেখানে কিন্তু আমরা আর মহামারী আর আমরা কেউ দেখবো না। ঈদের সময় দেখেন বা অন্য সময় দেখেন, বন্ধের সময় দেখেন, মানুষ গাদাগাদি করে, মার্কেট খুলে দেওয়ার পর যেভাবে গাদাগাদি করে চলে, ওই পরীক্ষার্থীরাও আক্রান্ত হবে, গার্জিয়ানরাও আক্রান্ত হবে, করোনার সংক্রমণটাও বেড়ে যাবে। সেটা চিন্তা করেই আমার মনে হয় সরকার এই সিদ্ধান্ত নিয়েছে। এছাড়া এই মুহূর্তে সরকারের আর কোনো বিকল্প ছিল না। তবে আমি মনে করি এটা মন্দের ভালো, এবং এটাকে আমি এই পদ্ধতিটাকে আমি স্বাগত জানাই। এছাড়া তার কোনো কিছু করার ছিল না সরকারের, এটা আমি মনে করি। অর্থাৎ আপনি বলতে চাচ্ছেন যে যে পদ্ধতিতে সরকার যে মাপকাঠির উপর ভিত্তি করে সরকার ফলাফল ঘোষণা করতে যাচ্ছে, সেটা অত্যন্ত উপযুক্ত। অত্যন্ত উপযুক্ত আমি বলবো না, এটা ছাড়া এই মুহূর্তে এছাড়া মানে কিছু করণীয় নাই সরকারের, বা শিক্ষা মন্ত্রণালয়ের কিছু করণীয়। আমাদের মিলন ভাই তো আরো ভালো বলতে পারবে, কারণ ওনার অভিজ্ঞতা, উনি শিক্ষা ক্ষেত্রে উনি বিশেষ করে নকল বন্ধ করার। অবশ্যই শুনবো। আমি আপনার কাছে আরেকবার আসার চেষ্টা করবো ইনশাল্লাহ। আমি যেহেতু আপনি ব্রিটিশ শিক্ষা পদ্ধতির কথা বলছেন, আমাদের সাথে সংযুক্ত আছেন একজন বিশিষ্ট শিক্ষাবিদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক সিনেট মেম্বার, এবং উনি নিজেই একটা লন্ডন কলেজের প্রধান নির্বাহী, জনাব নসরুল্লাহ খান জুনায়েদ। জনাব নসরুল্লাহ খান জুনায়েদ, আসলে লন্ডনে কেন বাংলাদেশের মতো ফলাফল দেয়া হচ্ছে না? এখানে প্রকৃতপক্ষে কিভাবে শিক্ষা পদ্ধতিকে এগিয়ে নেওয়া হচ্ছে এই করোনাকালীন সময়? বাংলাদেশের সাথে প্রকৃতপক্ষে পার্থক্যটা কোথায়, যদি আপনি একটু আমাদের বাংলাদেশের মানুষের জন্য তুলে ধরেন, জনাব নসরুল্লাহ খান জুনায়েদ। আসসালামু আলাইকুম। আমি একটা সেকেন্ড আপনার থেকে নিচ্ছি। প্রিয় দর্শক মন্ডলী, আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সাথে এখন সংযুক্ত আছেন বাংলাদেশের শিক্ষা ক্ষেত্রে যার নাম সবার কাছে পরিচিত, যারা সবাই শিক্ষা ক্ষেত্রে ছাত্রছাত্রী, আমরা যখন ছাত্র ছিলাম তখন থেকেই যার নাম বললে এক নামে চিনি, যিনি নকলের আতঙ্ক ছিলেন। আমার মনে হয় অল্প কয়েক বছরের জন্য হলেও যিনি দৃঢ়ভাবে বাংলাদেশের শিক্ষাঙ্গন থেকে নকল দূর করতে পেরেছেন, সেই শিক্ষাক্ষেত্রের মহানায়ক, বাংলাদেশের জনগণের নেতা জনাব এহসানুল হক মিলন ভাই আমাদের সাথে সংযুক্ত হয়েছেন। উনি বাংলাদেশের একজন সফল শিক্ষা মন্ত্রী ছিলেন, শিক্ষা প্রতিমন্ত্রী ছিলেন। ধন্যবাদ আমাদের সাথে সংযুক্ত হওয়ার জন্য জনাব আনম এহসানুল হক মিলন আপনাকে। আমরা আপনার বক্তব্য শুনবো আশা করি। জনাব জুনায়েদ জি। ধন্যবাদ সঞ্চালক কবির আহমেদ বাহার ভাইকে, এবং এখানে যারা আজকে আছেন, বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আমাদের শ্রদ্ধেয় শিক্ষক জনাব ওবায়দ ভাই, ডক্টর নিজামুল হক এবং প্রিন্সিপাল সেলিম ভুইয়া, এবং আমাদের শ্রদ্ধেয় বাংলাদেশের সফল সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী, বাংলাদেশকে নকলের ক্ষেত্রে যেটাকে ক্রনিক্যাল ডিজিজ ছিল, এই ডিজিজকে যিনি ক্লিন করেছেন, এবং সর্বজন সমাদৃত আমাদের শ্রদ্ধেয় ডক্টর এএনএম এহসানুল হক মিলন ভাইকে, আপনাদের সবাইকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে শ্রদ্ধাভাজন জানাচ্ছি। আসলে আজকের এই আলোচনায় বাংলাদেশের
যে এডুকেশন সিস্টেম এবং এক্সাম প্রসেসিং নিয়ে আলোচনা আমি যতটুকু আমি জানি আমি করার চেষ্টা করব। প্লিজ correct me if I'm wrong because I'm not there for last 25 years, but so far I have tried to learn from the current situation এবং যে রিসেন্ট যে আপডেট গুলো আছে এর মধ্যে থেকে জানার চেষ্টা করেছি। আমার মনে হচ্ছে যে দেখুন একটি কথা আছে যে নেসেসিটি ইজ দ্য মাদার অফ ইনভেনশন। ইনভেনশন ইজ দেয়ার, আই মিন ক্রিয়েশনস, আবিষ্কৃত জিনিসগুলো অলরেডি এখানে আছে। এখন ইনভেনশন থেকে ইনোভেশন করা বা এটাকে ইমপ্লিমেন্টেশন করার ক্ষেত্রে আমরা কতটুকু করতে পেরেছি। এখানে কম্পারিজন করা হয়েছে যে ব্রিটিশ এডুকেশন সিস্টেমের সাথে। এটি আমার কাছে একটা ভাইটাল ডিফারেন্সিয়েশন এখানে আমার কাছে মনে হয়েছে যে এক্সামের যে রেজাল্ট প্রসেসিংটা, অ্যাসেসমেন্ট ক্রাইটেরিয়াটা এবং যেটার মেকানিজমটা, এইটাই বেসিক্যালি ইট ইজ নট ইভেন ক্লিয়ার টিল টুডে। এখানে আমি যতটুকু জানি যে প্রধানমন্ত্রী এবং শিক্ষামন্ত্রীর ঘোষণার পর এখানে বলা হয়েছে যে প্রথম 1 নভেম্বর থেকে বাংলাদেশের এইচএসসি এবং অন্যান্য ক্লাসের সিলেবাসকে শর্টেন করা হবে, ছোট করা হবে এবং এটা প্রোভাইড করা হবে ইনস্টিটিউশনের মাধ্যমে এবং ছাত্রদেরকে এটা ডেলিভার করা হবে শর্টলি, এবং এটা উইদিন 1 মান্থের মধ্যে এই সিলেবাসটাকে রিডিজাইন করার ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে এবং স্টুডেন্টদেরকে উইদিন 1 উইক এভরি উইক একটা অ্যাসাইনমেন্ট তাদেরকে জমা দেওয়ার জন্য কথা বলা হচ্ছে। যে দেখুন আমরা যখন অ্যাডমিশনস নেই, অফকোর্স স্টুডেন্টস গট টু ফুলফিল দেয়ার অ্যাডমিশনস ক্রাইটেরিয়া। অ্যাডমিশন নেওয়ার পরে একজন স্টুডেন্টকে মেকানিজম করা হয়, ডায়াগনোজ করা হয় কিভাবে রিঅ্যাসেস করা হবে তাদেরকে। সেকেন্ড স্টেজ তাদেরকে আসা হয় আপনি তাদেরকে কিভাবে ফিডব্যাকিং করবেন এবং এটার প্রসেসটা কি, এবং এটা কন্টিনিউয়াস ফিডব্যাকের মধ্যে ওয়েদার স্টুডেন্ট ম্যানেজ টু আপগ্রেড দেমসেলফ, এইটার একটা মনিটরিং সিস্টেমের পর এটা যখন আপডেটটা দেওয়া হবে স্টুডেন্টকে, দেন থার্ড স্টেজে এটা পারফরমেন্সটা স্টুডেন্টের রিলিজ করা হবে। এখন হাউ ইউ উইল ডু দ্যাট? এখন এই কোশ্চেন হলো যে করোনার সময় যখন এপ্রিলের পর থেকে ক্লাস বন্ধ করে দেওয়া হলো, যারাই কোর্স ডিউরেশন 1 ইয়ারে আছেন কিংবা 2 ইয়ার্সে আছেন, আপ আনটিল এপ্রিল পর্যন্ত অলরেডি তাদেরকে এডুকেশন প্রোভাইড করা হয়েছে। এখন ফ্রম এপ্রিল টু নাও ইটস অলমোস্ট নিয়ারলি 6-7 মান্থস। এখন একটা স্টুডেন্ট প্রবাবলি হি ওয়াজ নট এবল টু কমপ্লিট হিজ কোর্স সাকসেসফুলি, আই মিন দ্য ডিউরেশন অফ দ্য কোর্সটা কমপ্লিট করা হয়নি। এখন তাকে আপনি এক্সাম না নিয়ে একটি নিউ ওয়ার্ড ইমপ্লিমেন্ট করা হয়েছে, ইন্ট্রোডিউস করা হয়েছে। I feel like this word also is disrespectful because in future যখন এই 4 লাখ graduates professionals হবে, people will neglect them, criticize them by calling them they are auto-promoted professionals. এটা আমার কাছে মনে হয় এই শব্দটি itself is wrong, because when you will see that result will be published on the basis of the assessment, there is no room for you to tell them they were auto-promoted. When the question comes about auto-promotions, then why you are taking their assignment? In the same time, ওদেরকে বলা হচ্ছে যে অ্যাসাইনমেন্টের থ্রুতে অনেকে এটার একটা মিস আন্ডারস্ট্যান্ডিং আছে যে সিলেবাসটা করা হবে, এই সিলেবাসটা যখন ডেলিভার করা হবে স্টুডেন্টদেরকে, এই সিলেবাসের ভিত্তিতে স্টুডেন্টদেরকে অ্যাসেস করা হবে না। বেসিক্যালি তাদের উইকনেস অ্যান্ড স্ট্রেংথটাকে ডায়াগনোসিস করে পরবর্তীতে তাদেরকে এটা কিভাবে রেমেডি দেওয়া যায়, এই জন্য গভর্নমেন্ট ডিসাইড করছে সিলেবাসটাকে প্রডিউস করে ডিস্ট্রিবিউট করার জন্য। আমার মনে হচ্ছে যে এটা ইটসেলফ ইজ এ কনফিউশন। দেখুন একটা কোর্স যখন ইন্ট্রোডাকশন করা হয়, হোয়াট ইজ দ্য ডেফিনেশন অফ সিলেবাস? Syllabus is the introduction of the communications, information about the specific course, about the duration, about the program, about the criteria for assessment, about the system of the feedbacking, then finally how that will be released and what is the outcome of the program. That is about syllabus. কিন্তু সিলেবাসের প্রশ্নে উইদিন 1 মান্থের মধ্যে একটা সিলেবাস করে, সিলেবাস যখন একটা স্টুডেন্ট শুরু করে তখনই স্টুডেন্টরা তার প্রোগ্রামের সম্বন্ধে সিলেবাসের মাধ্যমে সে জানতে পারে। এখন যে স্টুডেন্টরা বিশেষ করে ইউনিভার্সিটিগুলোতে একটা সেমিস্টার শেষ হওয়ার পরে পরবর্তী সিলেবাস তখন দেওয়া হয় এটার উপর নির্ভর করে। এখন যেই করোনার সময় যে এডুকেশনটা তাদেরকে প্রোভাইড করা হয় নাই, যে গ্যাপ তাদের মধ্যে সৃষ্টি হয়েছে,
এই গ্যাপের পর আপনি কিভাবে তাদেরকে সিলেবাসটা তাদের আইডেন্টিফাই করবে তাদের উইকনেসটা। ইন দ্য সেম টাইম একটা স্টুডেন্ট যে 6 এ পড়ে সে 7 ক্লাস হয়তো আপগ্রেড হবে, 7 এ তাকে যদি আপনি সিলেবাস শর্টিং করে যদি তাকে ঐকিক নিয়মের ব্যাপারটাকে অ্যাভয়েড করে দিয়ে তাকে ক্লাস 7 এর কিভাবে একটু কঠিন প্রকৃতির অঙ্ক বা ম্যাথমেটিক্স তাকে রিজলভ করতে দেন, হি উইল নট বি এবল টু ডু দ্যাট। তার মানে এই সিলেবাসটাও এখানে যেটা বলা হচ্ছে তাদের উইকনেস এবং স্ট্রেংথটাকে আইডেন্টিফাই করবে, ডায়াগনোজ করবে। আই ডোন্ট থিংক সো দ্যাট মেকানিজম অলসো উইল ওয়ার্ক। এখন মাই কোশ্চেন ইজ এখন whether it is comparable to UK or not. Being an Exactly. educationalist in UK, what I'm trying to say যে দেখুন ইউকেতে ইনিশিয়ালি যে ডিউরেশনটা স্টুডেন্টদেরকে প্রোভাইড করা হয়েছে, এডুকেশন প্রোভাইড করা হয়েছে, স্টুডেন্টরা তাদের টিচাররা তাদের স্টুডেন্টদের ফাইন্ডিংসটা কি, তাদের উইকনেস এবং স্ট্রেংথটা কি, তাদের ওভারঅল পারফরমেন্স কি, ওগুলাকে তারা ফর্মালি সামেটিভ ইনফরমেশন সামেটিক ফিডব্যাকের মাধ্যমে স্টুডেন্টসকে অলরেডি উইদিন দ্য ইনস্টিটিউশনে তাদেরকে ইনফর্ম করা হয়েছে এবং সেই ইনফরমেশনটাকে সেই রেজাল্টটাকে ডিফাইন করে অফিসিয়ালি ফরমেটিভ করে দেন এটাকে ইট ওয়াজ ডেলিভার টু অফকোয়াল। অফকোয়াল ইজ দ্য অফিস ফর কোয়ালিফিকেশন, যারা এখানে অ্যাওয়ার্ড প্রদান করে বাংলাদেশের এডুকেশনাল বোর্ডগুলোর মতো। এবং এই তখন অফকোয়াল এগুলাকে তাদের 3 years এর GCSE রেজাল্ট ইন দ্য সেম টাইম তাদের উইদিন দ্য ইনস্টিটিউশনাল সেন্টার বেসড যে অ্যাসেসমেন্ট এইটার উপর ভিত্তি করে ওরা যে ম্যাথমেটিক্যাল ক্যাটাগরিতে এটা ফেলে অ্যালগরিদমের মাধ্যমে একটা রেজাল্ট প্রডিউস করেছেন এবং রেজাল্ট প্রডিউস করার পরে তারা একটা এস্টিমেট করা হয়েছিল তখনই যে রেজাল্ট যেটা লাস্ট ইয়ার রেজাল্ট ছিল তার মধ্যে অলমোস্ট সিমিলার রেজাল্ট হবে, স্টুডেন্টদেরকে কাউকে ডিপ্রাইভ করা হবে না এবং তারা তাদের অলমোস্ট প্রপার একটা ডিসিশন পাবে বিকজ তাদের পারফরমেন্স অলরেডি ওয়ার অ্যাসেসড বাই দেয়ার রিলেভেন্ট টিচার, স্পেসিফিক কোর্সের টিচার বা ইনস্টিটিউশন দ্বারা। এখন ইমিডিয়েটলি আফটার দে পাবলিশ দ্য রেজাল্ট হোয়াট হ্যাজ হ্যাপেন, যে দেখা গেল যে 40% যে যেটা আন্ডারস্ট্যান্ড করা হয়েছিল যে রেজাল্ট রেশিও হবে সেখান থেকে রেজাল্টটা 40% ডাউনগ্রেডেড হয়ে গেল এবং এটা করার পরে দেন স্টুডেন্টস বেসিক্যালি রিয়াক্টেড, their guardian reacted, most of আমি the একটু reacted. বিনয়ের সহিত সংযুক্ত করি। অ্যাকচুয়ালি যুক্তরাজ্য বা ইউকে বা আমরা বাংলাদেশের মানুষ এক কথা যেটা বুঝে যে লন্ডন শিক্ষা পদ্ধতি এবং বাংলাদেশের শিক্ষা পদ্ধতিতে অনেক ফারাক। এই যে ব্যবধানের মধ্যেও আমরা বাংলাদেশের শিক্ষা পদ্ধতির সাথে যুক্তরাজ্যের শিক্ষা পদ্ধতি কম্পেয়ার করা আমাদের কতটুকু সমীচীন হবে? ভালো কোশ্চেন করেছেন। দেখুন এখানে যখন পৃথিবীতে মানুষ জঙ্গলে বাস করে তারা বিভিন্ন গাছের ছাল দিয়ে কাপড় পরতে শেখে তখন ইংল্যান্ডে তারা পার্লামেন্ট ক্রিয়েট করেছে। এখানে দেয়ার ইজ নো কোশ্চেন দ্যাট উই আর কম্পেয়ারিং 300 years established education সিস্টেমের সাথে বাংলাদেশ, কিন্তু এডুকেশন সিস্টেম ইন বাংলাদেশ যে ওয়েতে প্রোভাইড করে এখানে খুব একটা ডিফারেন্স আছে ইন বিটুইন আমার কাছে তা মনে হয় না। বিকজ স্টুডেন্টরা তাদের ক্লাসে তারা টিউশন পাচ্ছে, তাদেরকে এডুকেশন প্রোভাইড করা হচ্ছে এবং বাংলাদেশে 2008 থেকে আজকে নিয়ারলি 12 years এখানে গভর্নমেন্টের যে ইলেকশনের যে ম্যানিফেস্টো, এই ম্যানিফেস্টোতে বলা হয়েছে বাই 2021 বাংলাদেশ উইল বি ডিজিটালাইজড। এখন ডিজিটালাইজেশনের যে ডেফিনেশন এটা হলো যে আইসিটি করা, ইনফরমেশন কমিউনিকেশন টেকনোলজি। এই টেকনোলজির মাধ্যমে আপনাকে ই লার্নিং হবে, ই এডুকেশন হবে, ই গভর্নেন্স হবে, ই হেলথ হবে। সো সেখানে ই এডুকেশনের প্রশ্নে তো অলরেডি জাতিকে in advance government inform করা হয়েছে। So my question is from 2008 to 12 and 20 within 8 years education system boarding and result publishing system already ICT already in place. এখন 2020 এই যে কারেন্ট যে করোনা ক্রাইসিস, এই করোনা ক্রাইসিসের পরে এপ্রিলের পরেই যখন আপনি ডিসাইড করলেন যে ইনস্টিটিউশনগুলোকে বন্ধ করে দেওয়া হচ্ছে, সো ইউ হ্যাভ গট টু হ্যাভ প্ল্যান ইন প্লেস যে ইমিডিয়েটলি কিভাবে অল্টারনেটিভ ওয়েতে আপনি ক্লাস
প্রোভাইড করবেন স্টুডেন্টদেরকে, এবং কিছু কিছু ইনস্টিটিউশন অনলাইন তাদেরকে এডুকেশন অলরেডি প্রোভাইড করেছেন, এবং অনেক ইনস্টিটিউশন করে নাই, আবার রেডিওতে করা হয়েছে। আমার কোর্স ইন দ্য সেম টাইম বিফোর এপ্রিল, যদি আপনি 2 ইয়ার্স কোর্সকে আপনি যদি 7 মাস 6 মাস বাদ দেন, অলমোস্ট নিয়ারলি 12 মাস বা 14 মাস ওরা এডুকেশন অলরেডি তারা ইন ক্যাম্পাস পেয়েছে। তো টিচারদের হাতে অলরেডি অ্যাসেসমেন্টটা থাকার কথা, এবং সেই ডিসি স্টুডেন্টদের ফিডব্যাক কি দেওয়া হয়েছে, তাদের পরিস্থিতিটা কোথায়, তাদের পারফরমেন্স কোন পর্যায়ে, এটা অলরেডি ফর্মালি কনভে করার মতো পরিস্থিতি থাকার কথা টিচারদের কাছে। এবং এটা যদি বোর্ডকে কনভে করে, সেখানে প্রপারলি অ্যাসেস না করে, ওয়াই উই আর সেইং দ্যাট উইল বি অটো প্রমোটেড। এবং অটো প্রমোশনের কোশ্চেনটা কেন আসছে, যদি অ্যাসেসমেন্টটাই তার মানে হচ্ছে যে অ্যাসেসমেন্টটা করার জন্য যে মেকানিজম থাকার কথা, সেই অ্যাসেসমেন্টটাই প্রপারলি হয়নি, যার কারণে এই 8 মাস বা 6 মাসের ম্যাটারটাকে এক্সকিউজ ধরে যে বেসিক্যালি অটো প্রমোশনের দিকে যাওয়া হচ্ছে। এবং অটো প্রমোশন করার পরে এর পরবর্তীতে স্টুডেন্টরা যখন তারা ইউনিভার্সিটি গুলাতে প্রমোট হবে, বিভিন্ন সাবজেক্টে ওরা যাবে, কেউ মেডিকেলে যাবে, কেউ ইউনিভার্সিটিতে যাবে, ইন দ্য সেম টাইম বিভিন্ন পাবলিক ইউনিভার্সিটি অলরেডি হ্যাজ ডিক্লেয়ার্ড যে তারা ইন ক্যাম্পাস, নট ইভেন অনলাইন এক্সাম, ইন ক্যাম্পাস তারা এক্সাম দিয়ে তাদেরকে এনরোল করবে। এখন এনরোল করার পর যখন প্রফেশনাল হবে 4 লাখ নেক্সট 20 ইয়ার্স বা 30 ইয়ার্সে, তারা বাংলাদেশে বিভিন্ন সেক্টরে ছড়িয়ে পড়বে। কিন্তু আমরা কেন তাদের কাঁধে এই কলঙ্কের গ্লানিটা দিচ্ছি যে অটো প্রমোশনের শব্দটা বলে? এখন আপনি যদি 12 মাস 14 মাস তাকে ক্লাস ক্যাম্পাস স্পেস প্রোভাইড করতে পারেন, এবং যদি কিছুটা সময়ের জন্য অনলাইন ক্লাসও হয়ে থাকে যাদেরকে করা হয় নাই, যদি এই শব্দগুলোকে অ্যাসেস করে যদি কি অটো প্রমোশন বাদ দিয়ে আমরা কি অন্য কোনো একটা রেজাল্ট প্রডিউসিং সিস্টেমকে ইমপ্লিমেন্ট করতে পারি না? বা না পারলেও কি আমরা আবার নতুন করে জানুয়ারি থেকে তাদেরকে প্রিপেয়ার করে এপ্রিল পর্যন্ত তাদেরকে আবার বিভিন্ন উপ সেন্টার তৈরি করে তাদের এক্সাম নিয়ে তাদেরকে এই পরিস্থিতি থেকে উদ্ধার করতে পারি না? বিকজ সমস্ত ছেলেরাই যদি তারা দেখুন অ্যাসেসমেন্ট আনার জন্য ওরা যে সিলেবাস করা হয়েছে, প্রত্যেকটা স্টুডেন্টদেরকে ফিজিক্যালি ইনস্টিটিউশনে বা টিচারদের কাছে যেতে হবে, এবং যে তাদেরকে কালেক্ট করতে হবে। যদি কালেক্ট করতে হয়, ফিজিক্যাল ইন্টারাকশন তো এখানে হচ্ছেই, তো আবার এক্সাম দেওয়ার জন্য ইউনিভার্সিটি গুলোতে যেতে হবে, তারা এক্সামও বসতে হচ্ছে। তাইলে যেখানে ছেলেমেয়েরা ঘোরাফেরা করতেছে, মার্কেট গুলা খোলা রয়েছে, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানও অনেকে খোলা রেখেছেন, এবং অনেকেই অনলাইন নিচ্ছেন, সেখানে আমরা যেখানে টিচাররা এখন ফ্রি আছেন, বিভিন্ন ইনস্টিটিউশনের মধ্যে এনাফ স্পেস রয়েছে যে ডিস্টেন্স মেনটেন করে তাদের এক্সাম নেওয়া যাবে। আমার মনে হয় তাদেরকে অটো প্রমোশনের দিকে ঠেলে না দিয়ে প্রপারলি এক্সামটা নিয়ে তাদের মেধাকে যাচাই করাই ভালো হবে। কারণ আমরা যদি টাইমকে সেভ করতে চাই, ইন অর্ডার টু ফিল আপ দ্য গ্যাপ অফ টাইম, আমরা হাউ উই ডিসাইডিং টু ফিল আপ দ্য গ্যাপ অফ নলেজ। আপনি যে শিক্ষার শূন্যস্থান আপনি কিভাবে পূরণ করবেন? আপনি সেখানে সময়ের শূন্যস্থান পূরণ করতে যেয়ে আপনি শিক্ষার শূন্যস্থান পূরণ করাটাকে বাদ দিয়ে দিচ্ছেন। সেখানে তো কোনো মেধার মাপকাঠি বা মেকানিজম তো কোনো অটো প্রমোশন দিয়ে হতে পারে না। সো আপনার প্লিজ, আমরা একটা জেনারেশন আমরা তৈরি করতে পারি না যে জেনারেশনটা মেধা আপনার উইদাউট গোয়িং থ্রু এনি প্রপার প্রসেস দে উইল আপগ্রেডেড towards the next stage of their education, এবং in future they will face that kind of criticism. Thank you. ধন্যবাদ আপনাকে। আমি চেষ্টা করব আপনার কাছে আরেকবার আসার জন্য। আমরা কিছুক্ষণের মধ্যে আমরা যাব আমাদের সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী জনাব আনোয়ার আহসানুল হক মিলন সাহেব আপনার কাছে। তার আগে আমি একটু শুনতে চাচ্ছি জনাব ওবায়দ, ABM ওবায়দুল ইসলাম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক সাধারণ সম্পাদক টিচার্স অ্যাসোসিয়েশনে। জনাব ওবায়দ, আপনি একজন অনেক সফল সাধারণ সম্পাদক ছিলেন। আমরা শুনতে পেলাম যে আরেকজন বর্তমান সাবেক সাধারণ সম্পাদকের কাছে। আমরা আপনার কাছে জানতে চাচ্ছি, আসলে এই যে ফলাফল ব্যবস্থা বাংলাদেশে হচ্ছে, এই ফলাফল ব্যবস্থাকে আপনি কতটুকু ফলপ্রসূ মনে করেন, এবং আপনি কি মনে করেন এই ব্যবস্থার মাধ্যমে আমাদের একটা জেনারেশন, একটা সেশনকে আমরা আসলে মেধা বিঘ্নতার মধ্যে ফেলে দিচ্ছি, যে তাদের মেধাকে প্রশ্নের সম্মুখীন করে ফেলছি? কি বলেন আপনি, আপনার মতামত প্লিজ। ধন্যবাদ আজকের সঞ্চালক জনাব কবির আহমেদ বাহার। আজকে আমাদের সাথে যুক্ত আছেন বাংলাদেশের একটা
আইকন বা স্টার বলবো শিক্ষা ক্ষেত্রে, শিক্ষা জগতে, সাবেক সফল শিক্ষা প্রতিমন্ত্রী ডক্টর এহসানুল হক মিলন, যিনি বাংলাদেশকে একটা নকলের অভিশাপ থেকে মুক্ত করেছিলেন এবং সেখানে তার সফলতা আমরা দেখেছি। উনি হেলিকপ্টারে গিয়েও নকল দমন করেছেন। তারপরে আমার সাথে আছেন আমার এক অত্যন্ত প্রিয়জন, আমার বড় ভাই, আমারই উত্তরসূরি বলবো, ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির বর্তমান সাধারণ সম্পাদক, যদিও ভিন্ন মতের, কিন্তু আমার অত্যন্ত মনের দিক থেকে খুবই কাছের। তারপরে আমার এখানে আছে আমার বড় ভাই আর একজন, শিক্ষক কর্মচারী ঐক্য জোটের চেয়ারম্যান প্রিন্সিপাল এমডি সেলিম ভুইয়া, যিনি শিক্ষাক্ষেত্রে তার বিশাল অবদান আছে, উনি বিভিন্ন কাজ করে আসছেন। এবং আর একজন আমার ভাই, উনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক সিনেট সদস্য নসরুল্লাহ খান জুনায়েদ। এবং আজকে যারা সংযুক্ত আছেন তাদের সবাইকে আমি সালাম জানাচ্ছি এবং শুভ সন্ধ্যা জানাচ্ছি। মূলত আমাকে আজকে একটা চমৎকার একটা প্রোগ্রামের জন্য আপনার ধন্যবাদ জানাচ্ছি। তবে আমি সূচনা করব ওইখান থেকে যেখান থেকে আমার ভাই প্রফেসর নিজামুল হক ভুইয়া শেষ করেছেন। উনি বলেছিলেন যে এছাড়া অন্য কোনো বর্তমান যে অটো পাসের চেয়ে ভালো কোনো অপশন এর মধ্যে ছিল না বা উপায় ছিল না, উপায় নাই বলে উনি বলেছেন, অপশন ছিল না। আমি ওনার সাথে অত্যন্ত বিনয়ের সাথে দ্বিমত পোষণ করব যে অপশন অবশ্যই আছে। অপশন তো একটু আগে আমার জুনায়েদ ভাই যে কথাগুলো বলেছেন, সেলিম ভাই বলেছেন, সেগুলো দিকে তাকাই। আসলে আমরা এরশাদ সরকারের সময়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছি। আমার 4টা বছরের পড়াশোনা আমরা 8 বছরে করেছি। আমি যখন বিশ্ববিদ্যালয় থেকে যখন কোথাও আমি উচ্চশিক্ষার জন্য পিএইচডি করতে যাই, আমার সার্টিফিকেটে লেখা ছিল আমি 88 পাস করেছি 92 সালে। তার মানে লেখা আছে যে এই যে ডিলেটা হয়েছে ডিউ টু পলিটিক্যাল আনরেস্ট, আমরা লিখেছিলাম পলিটিক্যাল আনরেস্ট। 4 বছর লস করেছি, 4 বছর জীবন থেকে চলে গিয়েছে। যোগ্যতা, লেখাপড়ায়, বৈবাহিক জীবন, সংসার জীবন, কর্মজীবন, সব জায়গায় 4 বছর চলে গেছে। আমরা এবছরে মাত্র 7টা মাস আমরা পার করেছি। 7টা মাসের ভিতরে সবকিছু আলোচনা চলছিল। মনে হচ্ছিল যেন শিক্ষামন্ত্রী মহোদয় উনি পরীক্ষা নিবেন নভেম্বর মাসে, এরকম একটা কথা শুনছিলাম আমরা, বাতাসে ভেসে আসছিল যে নভেম্বর মাসে 15 তারিখ বা 6 তারিখে একটা মেকানিজম তৈরি করে উনি পরীক্ষা নিবেন। মেকানিজমটা কি হতে পারে সেটা আমার জানা ছিল না। হয়তো যে জুনায়েদ ভাই বলেছেন সিলেবাস শর্ট করতে পারতো বা কোর্স বা পরীক্ষা সংখ্যা কমাতে পারতো। যেমন করে 12 সাবজেক্টে পরীক্ষা হয় এখন, সেখানে 12 সাবজেক্ট থেকে ফার্স্ট পেপার সেকেন্ড পেপার বাদ দিয়ে এক পেপার নিতে পারতো, ওই 2টা 50-50 100 করে নিতে পারতো। তাহলে 6 সাবজেক্ট পরীক্ষা হতে পারতো, 6টা পরীক্ষা নিতে পারতো অনেক লম্বা সময় ধরে। সায়েন্স পরীক্ষা এখন হবে, আর্টস পরীক্ষা 1 মাস পরে হবে, কমার্স পরীক্ষা 2 মাস পরে হবে, এমন করে নিতে পারতো। করোনা মানে অথবা পরীক্ষার সেন্টার বাড়াতে পারতো, অথবা পরীক্ষাগুলো একটা নির্দিষ্ট লম্বা ইন্টারভেল দিয়ে নিতে পারতো, ম্যান পাওয়ার বাড়াতে পারতো, উপায় অনেক ছিল। তো সেই পরীক্ষাগুলো বা অ্যাসাইনমেন্ট যা কথা বলছেন, অ্যাসাইনমেন্ট দিয়েও যদি হতো যে হ্যাঁ অ্যাসাইনমেন্ট দিয়ে করা যেত, হয়তো বা যেত। আমার অ্যাসাইনমেন্ট দেওয়ার ব্যাপারে আমি মনে করি যে বাংলাদেশে একটা লেখাপড়া জানুয়ারি থেকে শুরু হয় ডিসেম্বর পর্যন্ত যে লেখাপড়াগুলো হয় সেগুলোর রেকর্ডগুলো খুব একটা বেশ ভালো থাকে না। ছাত্ররা লেখাপড়া করে পরীক্ষার আগের রাত্রে। তো পরীক্ষা সারা বছরের যে অ্যাসেসমেন্ট, সে অ্যাসেসমেন্ট দিয়ে আসলে ছাত্রদের সার্টিফিকেট দেওয়া যায় না। যে কারণে আমি ছাত্ররা, আমার বন্ধুদেরকে দেখেছি অনেক সময় পরীক্ষার আগে রাত্রে সাবজেক্ট নিয়ে বসে বা 3 দিন আগে বসে। সো এই অ্যাসাইনমেন্ট বা ওই সময়ভাবে অ্যাসেসমেন্ট করা যেত না। আমি যেটা বলতে চাই, ছাত্রদেরকে এইভাবে সারা জীবন অটো পাসের গ্লানি থেকে মুক্ত করা যেত। এই ছেলেরা ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে বাংলাদেশের সব বিশ্ববিদ্যালয়ে ভর্তি হবে, দেশের বাইরে যাবে। যখন দেশের বাইরে যাবে ওই ছেলেদেরকে ফিজিক্স, ম্যাথমেটিক্স, বায়োলজি বা কেমিস্ট্রিতে কত মার্কস দিবে? যে ব্যক্তিটি, যে ছাত্রদের এসএসসি লেভেলে ফিজিক্স ম্যাথ ছিল না, ইন্টারমিডিয়েট লেভেলে এসে তারা সায়েন্স পড়তে আসে, তাদেরকে কোন ভিত্তিতে, কিসের ভিত্তিতে তাদেরকে ফিজিক্স কেমিস্ট্রি মার্কস দিবে? তারা একটা বিদেশের বাইরে যাবে, ট্রান্সক্রিপ্ট চাইবে, সে ট্রান্সক্রিপ্টটা কিভাবে দিবে? হয়তো বাংলাদেশে ট্রান্সক্রিপ্ট চাইবে না, তারা মনে করবে যে অটো পাস বা করোনার পাস, করোনার বলবো না, করোনার পাস,
হয়তো করোনা থেকে পাস করেছে, যে কারণে তাদের কাছে হয়তো বা তারা ওইভাবে তারা সার্টিফিকেট চাইবে, মার্কস চাইবে না। কিন্তু যখন দেশের বাইরে যাবে বা অন্য জায়গায় প্রতিযোগিতামূলক পরীক্ষা যাবে, তখন সেখানে তাদেরকে কিভাবে মূল্যায়িত হবে, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে এই ছেলেগুলোকে আমরা জানি এই 62-তে আইয়ুব সরকারের সময় তখন একটা অটো পাস ছিল, এসএসসি ডিগ্রি লেভেলে 3 বছরের কোর্সটাকে ওই সময় 2 বছর কোর্স করে অটো পাস দেওয়া হয়েছিল। তারপরে 72-তে অটো প্রমোশন ছিল, কিন্তু এই অটো পাসের গ্লানি এই এইচএসসি লেভেলে হওয়া উচিত কোনোভাবে হতে পারে না। ক্লাস 7 থেকে 8 হতে পারে, 9 থেকে 10 হতে পারে, সেটা হয়তো সারা বছরের কার্যক্রম দেখে করা যেতে পারে, কিন্তু একটা সার্টিফিকেট পরীক্ষায় এরকম হওয়াটা সারা জীবনে গ্লানি বইতে হবে। তারপরে আমি বলবো, আমরা মনে আছে কিনা মিলন ভাই মনে থাকবে এবং সেলিম ভাই মনে থাকবে, তারা আমাদের সিনিয়র। মিলন ভাই আমার 8-9 বছর সিনিয়র। 72-73 বোধহয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার সময় 2টা ব্যাচকে এক করা হয়েছিল। সেই 2টা ব্যাচকে এক করা হয়েছিল, সেই 2টা ব্যাচকে এক করতে পারতো ইচ্ছা করলে। আমরা যেখানে 4টা বছর নষ্ট করেছি, সেখানে গভর্নমেন্ট কেন একটা বছর লস করলে 8 মাস 9 মাস 10 মাস লস করতে পারলো না? অবশ্যই করতে পারতো যদি তারা আন্তরিক হতো। আন্তরিক শিক্ষা জাতির মেরুদণ্ড, কিন্তু শিক্ষা ক্ষেত্রে গভর্নমেন্টের কোনো আসলে আগ্রহ নাই। যেখানে অর্থনীতির চাকা চালু করার জন্য দোকান খুলেছে, দোকানপাট, মার্কেট, গার্মেন্ট সব খোলা, অস্বাস্থ্যকর পরিবেশে কোরবানির গরুর হাট চালু করেছে, কিন্তু স্বাস্থ্যকর পরিবেশে স্বাস্থ্যবিধি মেনে যদি কলেজগুলো স্কুলগুলো খোলা থাকতো, আমাদের কোমলমতি শিশুরা তাদেরকে যদি 2 শিফট 3 শিফট করে হলেও যদি স্পেস তৈরি করে গ্যাপ দিয়ে পরীক্ষা দেওয়া যেত, তাহলে বা ক্লাস করা যেত, তাহলে শিক্ষার চাকা চালু থাকতো। বর্তমান সরকারের সময় শিক্ষার চাকা বাদে সব চাকা চালু আছে, সেখানে দুর্নীতি বলেন, সন্ত্রাস বলেন, ধর্ষণ বলেন, খুন বলেন, গুম বলেন, দুর্নীতি বলেন, লুট বলেন, প্রত্যেকটা খাত চালু আছে। একমাত্র বন্ধ আছে শিক্ষার খাত। অনলাইন এডুকেশন বলবেন, চালু আছে বলবেন, অনলাইন এডুকেশনে লেখাপড়া হয় না। অনলাইনে ছেলেরা কম্পিউটারে কানেকশন দিয়ে বসে থাকে, তারা ঘুমায়, তারা ক্লাস, আমি কি করলাম, আমি তো একজন শিক্ষক, ক্লাস নেই। আমার ছাত্র সংখ্যা 100-র উপরে, ক্লাসে গিয়ে পাই 30-32 জন, তার মধ্যে কয়জন ঘুমায়, কয়জন কাজ করে আমি জানি না। সো এই অনলাইন এডুকেশন দিয়ে হয় না। তাও পড়ায় ঢাকা বিশ্ববিদ্যালয়ে বসে। যে ব্যক্তিটি গ্রামে থাকে, গ্রামের কোন ছেলেকে অনলাইন এডুকেশন দেওয়া যায় না, কারণ তাদের কারেন্ট থাকে না, পল্লী বিদ্যুতে পড়াশোনা করে, ছাদের উপরে উঠে নেটওয়ার্ক পাওয়া যায়, ছাদের নিচে বসলে রুমে বসলে নেটওয়ার্ক পাওয়া যায় না। এই সমস্ত অনলাইন এডুকেশন মানে এক ধরনের কোনো মতে জোড়াতালি দিয়ে এডুকেশন। আমি যদি বলতে চাই এইখানে গভর্নমেন্ট কেন পিছপা হলো, যদি মূল কারণে যাই, আমার অ্যাসেসমেন্ট বলতে চাই, যেখানে গত 2 সপ্তাহ 3 সপ্তাহ আগে যখন শিক্ষামন্ত্রী মহোদয় ঘোষণা করছিলেন, তার আগের দিন শুনছিলাম পরীক্ষাটা হবে অমুক তারিখে হবে, 15 নভেম্বর হবে, কিন্তু পরীক্ষা তারা বন্ধ করলো। কেন বন্ধ করলো তার পিছনে কারণ যদি খুঁজতে চাই, বা অনেকের কথা অনেক শুনি, বিভিন্ন মাধ্যমে শোনা যায়, এখানে আমাদের পার্শ্ববর্তী দেশ যে আছে তাদের কথায় বর্তমান সরকার চলে। বর্তমান সরকারের মুখের কথা, নিজের কোনো কথা নাই, মনের কোনো কথা নাই। কথা পাশে দেশ থেকে ওহি আসে, সে ওহি এসে সে ওহিগুলা এখানে চলে, ওহিগুলা এখানে ছেড়ে দেয়। সো এখানে শিক্ষাক্ষেত্র পাশের দেশ চায় না এই দেশের চাষাবাসেরা শিক্ষিত হোক। এই দেশে ঢাকা বিশ্ববিদ্যালয় যখন প্রতিষ্ঠিত হয়েছিল, পাশের দেশের অনেক মেধাবী শিক্ষকরা, মেধাবী লোকগুলো, রাজনীতিবিদরা, কবিরা, গুরুজনরা, তারা চায় না ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হোক। ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হলে বাংলাদেশের এই অনগ্রসর জনগোষ্ঠী শিক্ষিত হবে, অনগ্রসর জনগোষ্ঠী শিক্ষার আলো পাবে। তারা সেটা চায় নাই বলেই তারা এখনো চায় না বাংলাদেশের মাঠে, বাংলাদেশের অঙ্গনে শিক্ষিত লোক তৈরি হোক। বাংলাদেশের অঙ্গনে তৈরি হবে, প্রশ্নপত্র ফাঁস করে লেখাপড়া শিখবে। সেলিম ভাই বলেছেন একটু আগে যে আমি কিভাবে লেখাপড়া, ইংরেজিতে উনি বলেছেন আমি জিপিএ 5 পেয়েছি, বা আমি কোথায়, এভাবে তারা কোনো মতে জিপিএ 5 পাবে, জিপিএ 5 পাবে, গণহারে জিপিএ 5 পাবে। খাতায় কি লিখলো, শুদ্ধ লিখলো, ভুল লিখলো তা না, শিক্ষামন্ত্রী বলে দিবে। সহনীয় পর্যায়ে ঘুষ খাওয়া যাবে, তেমনি করে শিক্ষা ক্ষেত্রেও সহনীয় পর্যায়ে নকল করা যাবে, নকল করিয়ে পাশ করা যাবে। আমার আগে শিক্ষামন্ত্রী বলেছিলেন সহনীয় পর্যায়ে ঘুষ খাওয়া জায়েজ, উনি ফতোয়া দিয়েছিলেন। এখানেও তাই, সহনীয় পর্যায়ে নকল করে করে পাশ করা যাবে।
কিছু না লেখেও জিপিএ 5 পাওয়া যাবে। সেই ছাত্ররা বাংলাদেশের আমরা যাদেরকে পড়াই তাদের কাছে কিছু আমরা পাই না। আমি একদম শেষ করবো, এখন শেষ করবো। যে বলেন, আমরা মাঝখানে ইন্টারভিউ করবেন? আমি সংযুক্ত করতে চাচ্ছিলাম, পরীক্ষাই তো হচ্ছে না। হ্যাঁ, পরীক্ষা হলে তো নকলের কথা আসতো। তো পরীক্ষা বাদে যে ফলাফলটা দেওয়া হচ্ছে, এই ফলাফলটা কতটুকু যথার্থ, আমি সে বিষয়ে মোটেই আমি আমার কথাগুলো চলে আসলাম। আমি তো কথা বললাম যে পাশের দেশের লোকজন চায় না আমরা শিক্ষিত হই, অতএব পাশের দেশ থেকে ওই এসেছে, মনে হয় যে তোমাদের এখানে অটোবাস দিয়ে দাও, এরা আজীবন গ্লানি বইবে, এরা শিক্ষিত হবে না, এরা কোনোভাবে এটা যথার্থ হতে পারে না। একটা শিক্ষা জাতির মেরুদণ্ড, যে জাতির শিক্ষা যত উন্নত সেই দেশ তত উন্নত হয়। এই দেশের শিক্ষা মেরুদণ্ডকে ভেঙে দেওয়ার জন্য অনেকের পরিকল্পনা আছে বলেই আজকের এই অটো প্রমোশনের গ্লানি, অটো পাসের গ্লানি তাদেরকে সারা জীবন বইতে হবে। এরা মোটেই যৌক্তিক না, যথার্থ না, এটা হতেই পারে না। আমরা খুঁজতে হবে, মাথা ব্যথা হলে মাথা কেটে দেওয়ার চিন্তা না, মাথা ব্যথা হলে ওষুধ দিতে হবে। আমরা খুঁজতে হবে কোন উপায় বের করলে প্রয়োজনে আমি বিরোধী দলের ভিন্ন মতের লোক হতে পারি, কিন্তু আমার তো একটা মত থাকতে পারে দেশ গঠনের জন্য, জাতি গঠনের জন্য। এই জাতিতে বিনির্মাণে আমাদেরও অবদান অনেকের আছে। আমার বাচ্চা স্যার আমার নাই, আমি তো ছোট ছিলাম, কিন্তু আমাদের আত্মীয় বান্ধব মানুষের অনেকেরই আছে। এই দেশ বিনির্মাণে, জাতির বিনির্মাণে সবারই ভূমিকা আছে। আমি এই দেশের বাস করি, এই দেশের অন্ন ভোগ করি, অবশ্যই এই দেশের ভালো কিছু করার জন্য আমার মন কাঁদে, মন চায়, প্রাণ কাঁদে। কিন্তু আমি যদি এই দেশের কোনো ভালো কাজ জন্য ভূমিকা নিতে পারি, তাহলে আমি নিজেকে ধন্য মনে করব। সেখানে আমরা কোন মত, কোন আদর্শ কিছু আসে যায় না, কিন্তু সেই সুযোগ আমরা কেউ পাই নাই। বর্তমান সরকারের মুষ্টিমেয় কিছু বিদগ্ধ জনরা, তারা আমি বিদগ্ধ জনরা এই বাংলাদেশ শিক্ষা ব্যবস্থাটাকে ধ্বংস করে দিয়েছে। এখন এদেরকে পরীক্ষা ছাড়া এই অটো পাস দিয়ে এদেরকে টোটালি তাদের মুখটাকে, মনটাকে সব ছোট করে দিয়েছে। তারা কোনোদিনই আগামী দিনে এই জাতির সামনে বড় হয়ে থাকতে পারবে না। আমি বলবো পরীক্ষা নেয়ার অনেক উপায় খুঁজে বের করলেই ভালো হতো, তাহলে এই দেশটা বাঁচতো, আমরা বাঁচতাম, এবং এই আমাদের বর্তমান এই প্রজন্মটা বাঁচতো। এবং এইখান থেকে শুরু হবে আগামী প্রজন্ম, এরপর জুনিয়র যারা আছে, যারা আছে, তারা পথ খুঁজবে কি করে বিনা পড়াশোনায়, লেখাপড়া ছাড়া, পরীক্ষা ছাড়া পাশ করা যায়। এবং এরা এটাই ওই পথ খোঁজার চেষ্টা করবে, যা কিনা আমার শিক্ষা ব্যবস্থাকে একবারে ভঙ্গ করে দিল, নষ্ট করে দিল, পঙ্গু করে দিল। যা আমার বাসায় আমার সন্তানরা আছে, তারা এখন, আমার সন্তান আগামী বছর এসএসসি পরীক্ষা দিবে, তাকে পড়তে বলে সে বলে বাবা পড়া লাগবে না, আমরা হয়তো পাশ করে যাব। এই যে পাশ করে যাব, তার ভিতরে মনে ধরে গেছে যে লেখাপড়া লাগবে না, পাশ তো হয়ে যাবে। মাশাআল্লাহ আমাদের মন্ত্রী মহোদয়রা আছেন, সরকার অত্যন্ত উদার, তারা আমাদেরকে পাশ করিয়ে দিবেন। এই পাশ করিয়ে দেওয়ার প্রবণতা, নিজে কিছু না শিখে জ্ঞান ভান্ডার থেকে সবকিছু উৎসর্গ করে দিলাম, কিন্তু কিছু জানলাম না কিছুই, এটা হয় না, এটা দেশকে ধ্বংস করার শামিল। আমরা এর বিরুদ্ধে প্রতিবাদ জানাতে চাই সবসময়, এবং আমরা মনে করি এটা সম্পূর্ণভাবে অযৌক্তিক, দেশ ধ্বংস করার একটা পায়তারা। ধন্যবাদ আপনার সবাইকে। যে আমি এখন যাব আমাদের সফল বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে সফল, আমার কথা কি শুনতে পাচ্ছেন আপনারা? হ্যাঁ, শুনতে পাচ্ছি। একটু কানেকশনের ইয়ে হচ্ছে, তো 1 মিনিটের মধ্যে আমি শোনা যাচ্ছে। আমি এখন বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে সফল শিক্ষামন্ত্রী, যাকে ছোট থেকে বড় পর্যন্ত সবাই জানেন, চিনেন, অনেকেই নামে চিনেন। গতকালকেই এক ছাত্র আমার সাথে কথা বলছিলেন যে শিক্ষামন্ত্রী নকল প্রতিরোধ করছেন, উনি কি আপনার অনুষ্ঠানে আসতেছেন কালকে? আমি বললাম যে হ্যাঁ, তুমি ঠিকই জেনেছ, উনি আসতেছেন। তো আজকে বেশ কিছু ছাত্রছাত্রী আমাদের অনুষ্ঠানে সংযুক্ত হতে চেয়েছিলেন, কিন্তু বাংলাদেশের প্রেক্ষাপটে আমি তাদেরকে অ্যালাউ করি নাই। এই জন্য যে কোনো ছাত্র যদি আমাদের আজকের অনুষ্ঠানে কোনো নেগেটিভ কথা বলে,
যদি তার রেজাল্টে এটা কোনো প্রভাব ফেলে, সেই কারণে আমি তাদেরকে অ্যালাউ করে নেই। আমি ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে বলবো, আশা করি আমরা যে বক্তব্যগুলো শুনছি সেই বক্তব্যগুলো তাদের জন্য কাজে লাগবে। কারণ তারা যদি এই সরাসরি অনুষ্ঠানে কোনো মন্তব্য করে ফেলেন, সেটার প্রেক্ষাপটে যদি কোনো রাজনৈতিক কারণে যদি তাদের ফলাফল কোনো বিঘ্নতা আসে ফলাফলে, তাহলে তাদের সারা জীবন এটার জন্য ভোগান্তি হবে। তাই আমি ছাত্রছাত্রীদের কাছে বিনয়ের সহিত দুঃখ প্রকাশ করছি যে আমি তোমাদেরকে আজকের অনুষ্ঠানে অংশগ্রহণ করাতে পারিনি। জনাব আনম এহসানুল হক মিলন, আপনি সে একজন সফল শিক্ষামন্ত্রী। আমরা এখনো আপনাকে নিয়ে গর্ব করি, আমরা এখনো বাংলাদেশের মানুষ আপনাকে নিয়ে এখনো গর্ব করেন যে সেই একজন শিক্ষামন্ত্রী এখনো বাংলাদেশ খুঁজছে। কিন্তু বাংলাদেশের শিক্ষাক্ষেত্রে এই যে বেহাল দশা, এই অবস্থায় আপনার কি কোনো পরামর্শ নেই? এই বাংলাদেশের এই যে ফলাফল হচ্ছে, পরীক্ষা হচ্ছে না, আমি মনে করি যে বাংলাদেশ সরকার বলেন, শিক্ষামন্ত্রী বলেন, শিক্ষা ব্যবস্থা বলেন, তারা হয়তো কোনো কারণে ব্যর্থ হচ্ছে। তা আপনি কি তাদেরকে কোনো পরামর্শ দেওয়ার প্রয়োজন মনে করেন না? আসলে এই প্রেক্ষাপটে আমাদের কি করা উচিত, বাংলাদেশকে কি করা উচিত, শিক্ষা ব্যবস্থা কি হওয়া উচিত, আমরা আপনার কাছ থেকে কিছু পরামর্শ জানতে চাচ্ছি। জনাব এহসানুল হক মিলান। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আজকের আলোচক হোস্ট এবং রয়েছেন ডক্টর নিজামুল হক, রয়েছেন ডক্টর ওবায়দুল ইসলাম, রয়েছেন নসরুল্লাহ খান জুনায়েদ এবং প্রিন্সিপাল সেলিম ভুঁইয়া এবং দর্শক শ্রোতা সকলকে সালাম দিয়ে আমি খুব সংক্ষিপ্ত আকারে আমার বক্তব্য শেষ করছি। আমি একটু উঠে যাব, আবার আসবো। হাওয়ার আমি আলোচনা তেমন একটা শুনতে পারিনি, তবু যথেষ্ট শুনেছি। আমি নসরুল্লাহ খান জুনায়েদের পুরো বক্তব্য শুনেছি, ওবায়দুল ইসলামের পুরো বক্তব্য শুনেছি এবং সেলিম ভুঁইয়া সাহেবের পুরো বক্তব্য শুনেছি। আমি দুঃখিত যে নিজামুল হক সাহেবের পুরো বক্তব্য আমি শুনতে পারিনি। তাছাড়া ডক্টর ওবায়দুল ইসলাম নিজামুল হক সাহেবের বক্তব্যের কথা কিছু উদ্ধৃতি দিয়ে বলেছেন। আমি নিজেকে এই অনুষ্ঠানে অ্যাবভ দ্য পলিটিক্সিয়ান বা অ্যাবভ দ্য পলিটিক্স এর বাইরে গিয়ে আমাকে কথা বলতে হবে, কারণ শিক্ষা ইজ সাচ এ ইম্পর্টেন্ট থিংস। এখানে কোনো পলিটিক্স থাকতে পারবে না, এটাই আমি মনে করি এবং এটা বিশ্বাস করি। এবং আমি যখন মন্ত্রী ছিলাম আমি এই বিশ্বাস নিয়ে আমি কাজ করেছিলাম। আমি কখনো মনে করিনি শিক্ষা বিএনপি, শিক্ষা আওয়ামী লীগের বা শিক্ষা অন্য কোনো পার্টি। শিক্ষা একটা জাতীয় সম্পদ এবং শিক্ষাকে গুরুত্ব দিতে হবে। হাওয়ার এই অটো পাস নিয়ে নসরুল্লাহ খান জুনায়েদ যে জায়গাতে থেকে শেষ করলেন, ওবায়দ সাহেব যেখানে শেষ করলেন, সেই জায়গাগুলো থেকে আমি শুরু করতে চাচ্ছি। নসরুল্লাহ খান জুনায়েদ স্পষ্টভাবে বললেন যে রেজাল্ট দিতে হলে একটি প্রক্রিয়া থাকতে হবে যেখানে অ্যাসেসমেন্ট থাকতেই হবে, অর্থাৎ একটি ব্যারোমিটার থাকতে হবে যেখানে মূল্যায়ন করতে হবে। ইদার ওয়ে কিভাবে করা হবে সেটা হলো ডিবেটের ব্যাপার, এক্সপার্টদের অপিনিয়নের ব্যাপার, বাট একটা সিস্টেম থাকতে হবে যেখানে আমাদের অ্যাসেসমেন্ট করতে হবে। এবং তিনি তার এক্সপেরিয়েন্স দিয়ে ইউকে তে কিভাবে এই এক্সপেরিয়েন্স গুলো বললেন যে কিভাবে তারা ইভালুয়েশন করছে, স্টুডেন্টদেরকে মার্কশিট দিচ্ছে, ফার্দার এডুকেশনের জন্য তাদেরকে কি ধরনের সহযোগিতা করছে, সেই জিনিসগুলি নসরুল্লাহ খান জুনায়েদ সাহেব বললেন। ওবায়দ সাহেব তার দীর্ঘ বক্তৃতায় যেগুলি বললেন সবগুলি আমি শুনতে পেয়েছি এবং সর্বোপরি সত্য কথাই তিনি বলেছেন। আমরা চারজনেই স্ক্রিন থাকলে ভালো হয়, চারজনকে স্ক্রিনে রাখেন। যেমন ধরুন একটি সেন্টেন্স ডক্টর প্রফেসর ওবায়দ বলেছে যে আমাকে 6 বছর গড়াতে হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে। একটি সুবিধা হয়েছে, ওবায়দের সাথে আমার ডিস্টেন্সটা ন্যারো হয়েছে কি একটা, কারণ আমি 72-তে ম্যাট্রিক পাস করেছিলাম, কিন্তু বিশ্ববিদ্যালয় চত্বরে এসে আমি 6 বছর গড়িয়েছি। কারণটা কি? জাস্ট একটা ডিসিশন মেকিং প্রসেসে যে কোনো কারণেই হোক আমার মনে একটা দুর্বলতা ছিল যে 1972-তে 71-এর যে আমাদের মহান মুক্তিযুদ্ধ 9 মাস গড়িয়ে গিয়েছে, 9 মাসের ক্ষেত্রে অটো প্রমোশনটা দেওয়া আদৌ যুক্তিসঙ্গত ছিল কিনা সেটা কিন্তু প্রমাণিত হয়েছে। ফ্যাক্টস, প্রুভেন ফ্যাক্টস। যেমন 1975 এবং 76-এ ইন্টারমিডিয়েট দুইটি সেশনকে একত্রিত করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি করা হয়েছিল। এখানে দুজন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক রয়েছেন, তারা সেটা জানেন। অথবা আমরা এই এক্সপেরিয়েন্সে ফেস করেছি যে অটো প্রমোশন দিলে আমাদের সেশন জট হবে, এটা সর্বোপরি সত্য কথা বলেছি। ঠিক আছে, এখন আমরা অন্যান্য বিষয়ে যেমন কোভিড 2019-এ এসছে, আমাদের আগেও উন্নত বিশ্বে এসছে, তারা কিভাবে এটাকে ফেস করেছে। ইংরেজিতে একটি কথা রয়েছে যে এটাকে বলা হয় লিড লগ অ্যান্ড ব্রিক ক্রপ। এখানে বলা হয়েছে আমার
ভাই জুনায়েদ বলেছে 300 বছর আগে সভ্য দেশের সভ্যতার শিক্ষা ছিল ব্রিটিশের। হ্যাঁ, আমি সেটা স্বীকার করি। সেটা হলো লিড লগে, তারা এগিয়ে আছে, আমরা 300 বছর পিছিয়ে আছি। কিন্তু আমি যদি লিড প্রগ বলি, আমরা কি পিছিয়ে আছি? না, কারণ আমাদের ইনোভেশন, টেকনোলজি, সব অ্যাডভান্সমেন্টে আমার ছেলেরা আজকে ইউকে তে গিয়ে একই ধরনের রেজাল্ট করছে। উই আর দেয়ার অলরেডি। আমরা তো বলছি আমরা ডিজিটাল ওয়ার্ল্ডে আছি। তো আমি ইউকে এডুকেশনের বাইরে এখন যাব, এটা আমার পক্ষে সম্ভব না। আমি বুঝতে পেরেছি জুনায়েদ সাহেব যেটা বলেছেন, দে আর ফার এহেড। কিন্তু এডুকেশন তো গ্লোবাল কমোডিটি না, আমরা সেখানে কম্পিটিশনে যাচ্ছি। যেহেতু আমরা সেখানে কম্পিটিশনে যাচ্ছি, সেখানে আমাদেরকে কোনো ডিফারেন্সিয়েট করা যাবে না, অ্যাবসলিউটলি করা যাবে না। কোন যুক্তিতে আমাদেরকে ডিফারেন্সিয়েট করা হবে? আমি যদি এখন নসরুল্লাহ খান জুনায়েদের তার একাডেমিতে, তার ইনস্টিটিউশন যদি আমি ভর্তি হই, তাহলে জুনায়েদ সাহেব কি বলতে পারবেন যে হি ইজ ফ্রম বাংলাদেশ? I will consider his academic career in different way rather than a UK student. He doesn't have that opportunity to do it. তাহলে আমাকে একটি জায়গায় স্টিক করতে হবে, যেটা জুনায়েদ সাহেব বলেছেন, যে দেয়ার শুড বি অ্যাসেসমেন্ট সিস্টেম। কি সিস্টেম হবে সেটা এক্সপার্টসরা বলবে। আমি সেই জায়গায় একমত পোষণ করছি। ওবায়দ সাহেব এবং আমাদের ডক্টর নিজামুল হক সাহেবরা এখন যে প্রবলেমটা ফেস করবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে অ্যাডমিশন নিয়ে, তারা কি এখন কি করবেন? লেট দেম ফেস দ্য মিউজিক। তাদেরকে পরীক্ষার সম্মুখীন হতেই হবে। তাহলে আপনি এইচএসসি তে পরীক্ষার সম্মুখীন হলেন না, এখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে অ্যাডমিশন পরীক্ষা আপনাকে পরীক্ষার সম্মুখীন হতেই হবে। দেয়ার ইজ নো আদার ওয়ে। আমি দেখেছি ওনারা আলোচনা করেছেন এবং বলেছেন আমাদের পরীক্ষার সম্মুখীন হতে হবে। তো পরীক্ষার এখন যদি সম্মুখীন হন, তাহলে কি আপনার স্বাস্থ্যগত বিধি অমান্য করতে হবে না? আর দেখুন, আপনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে যদি 60,000 50,000 ছেলেকে পরীক্ষা নিতে চান, অ্যাডমিশন টেস্ট, কোথায় আপনি অ্যাকোমোডেট করবেন তাদেরকে? দেয়ার ইজ নো প্লেস টু অ্যাকোমোডেট দেম। আপনি যদি এইচএসসি পরীক্ষাটা নিতেন, আপনার গ্রামের যে স্কুলটিতে ক্লাস হচ্ছে না, যে প্রাইমারি স্কুলে ক্লাস হচ্ছে না, যে শিক্ষক ঘরে অবসর বসে আছে করোনার কারণে, তাদেরকে উপকেন্দ্র বানিয়ে সেখানে আপনি পরীক্ষা নিতেন। যদি মনে করেন 10টা ইউনিয়ন নিয়ে বা 2টা ইউনিয়ন নিয়ে একটি কলেজ হয়, স্কুলে যেতে, কলেজের পরীক্ষার জন্য যেতে হলে তাকে বাসে, পাবলিক ট্রান্সপোর্টে উঠতে হয়, তাহলে আপনি পার্শ্ববর্তী কলেজকে সেন্টার করে দিতেন। কারণ এই গভর্নমেন্টের ফি নিয়েছে প্রায় 400 কোটি টাকা। তারা কোশ্চেন পেপার করেছে, তারা কোশ্চেন পেপার ডিস্ট্রিবিউশন করেছে, এবং 17ই মার্চ ছুটি দেওয়া হয়েছে। এপ্রিলে পরীক্ষা হওয়ার কথা ছিল, মাত্র 17 দিন আগে তাদের ছুটি হয়েছে। পরীক্ষার্থীরা প্রিপারেশন ছিল, বোর্ডগুলি প্রিপেয়ার ছিল, পরীক্ষা নেওয়ার জন্য এভরিথিং ওয়াজ রেডি। বিসাইড দ্যাট আমরা বলেছি আমরা করোনাকে জয়যুক্ত করেছি, আমরা করোনা থেকে শক্তিশালী, আমরা ডিজিটাল বাংলাদেশ। আমি ধরেই নিলাম ডিজিটাল বাংলাদেশ না, আমরা ম্যানুয়ালি এই পরীক্ষাটা নেওয়া সম্ভব ছিল। আজকে যদি ঢাকা বিশ্ববিদ্যালয়ে অ্যাডমিশন টেস্টের সময় জাস্টিফিকেশন করা হয় যে তাকে পরীক্ষার সম্মুখীন হতে হবে, তাহলে কেন আমরা পারলাম না এসএসসি পরীক্ষা নিতে? এখন যদি ধরে নেন যে না, ডিসিশন হয়ে গেছে, ডিসিশনের রিজাল্ট রিভার্স করা যাবে না, এই পয়েন্টে যদি আমরা আলোচনা করতে চাই, তাহলে আমি বলবো যে কোনো মূল্যের বিনিময় হোক একটি পরীক্ষা ব্যবস্থা করা হোক। সমস্ত বিশ্ববিদ্যালয়গুলো একত্রিত হয়ে, পাবলিক অ্যান্ড প্রাইভেট ইউনিভার্সিটিগুলো একত্রিত হয়ে একটি পরীক্ষা ব্যবস্থা করা হোক। সেখানে কি মাপকাঠিতে পরীক্ষা সেটা নিয়ে কোশ্চেন না, কোশ্চেন হচ্ছে সেখান থেকে একটা রেজাল্ট শিটে আসবে, একটা মার্কশিট আসবে, সেই মার্কশিটটা ইভালুয়েট করবে এই স্টুডেন্টদের রেজাল্ট কি হলো না হলো। অল আই ওয়ান্ট টু সে যে ইভালুয়েশন একটা প্যারামিটার থাকতে হবে। আপনি আসুন, আমরা যদি টাইম সিরিজ ফোরকাস্টিং মেথড আমরা অ্যানালাইসিস করি, তাহলে আমরা 2018 সালে এইচএসসি পরীক্ষা আমরা জিপিএ দেখেছি নিয়ারলি 29,000 সামথিং। 2019 সালে আমরা এইচএসসি পরীক্ষা দেখেছি 47,000 সামথিং জিপিএ প্লাস পেয়েছে। তা আপনি যদি ফোরকাস্টিং মেথডে যান, তাহলে 65,315 আপনার 2020-তে জিপিএ প্লাস পাবে। এখন কথা হচ্ছে আপনি গাণিতিক নাম্বারটা বলতে পারতেছেন 65,315, সেটা স্ট্যাটিস্টিক্যাল ক্যালকুলেশনে আপনার বেরিয়ে আসছে, কিন্তু এই গাণিতিক নাম্বারের সাথে আপনি কিভাবে করসপন্ডেন্স করবেন? কোন ছাত্রটি, ইট ইজ ডক্টর নিজামুল, ইট ইজ জুনায়েদ খান, ইট ইজ ডক্টর ওবায়দুল ইসলাম, ইট ইজ এহসানুল মিলন অর সেলিম ভুঁইয়া, কাকে আপনি এই 65,315 এর জিপিএ প্লাসের ভিতরে অন্তর্ভুক্ত করবেন? এই ধরনের আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের কোন সফটওয়্যার এই পর্যন্ত আবিষ্কৃত হয়নি যে তারা বলে দিবে যে নো, দিস ইজ আ ম্যান এহসানুল মিলন, হি শুড গেট জিপিএ প্লাস। তাহলে ইন দিস কেস আমি বলছি যে আপনাকে উচ্চশিক্ষার্থী বিদেশ যেতে হবে, এই গ্লোবাল কমিউনিটিতে আপনাকে কম্পিট
করতে হবে এবং আমাদের ইভালুয়েশন মেথডটা থাকতেই হবে। সেই জন্য এই সামনের বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার সময় আমি মনে করি একটা জেনারেলাইজ পরীক্ষা করা উচিত, যেখান থেকে একটা ট্রান্সক্রিপ্ট দিতে হবে। আপনি বুয়েটের অ্যাডমিশনের কথা বলুন, সেখানে তারা স্পেসিফিক বলে দিবে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথে এত পার্সেন্ট নাম্বারের দরকার। আপনি মেডিকেল কলেজের টেস্টের কথা বলুন, সেখানে স্পেসিফিকলি বলে দিবে যে সেখানে বায়োলজিতে এত পার্সেন্টেজ মার্ক থাকতে হবে, তা নাহলে তারা অ্যাডমিশন টেস্টে যেতে পারবে না। এই যে তারপর শিফটিং, সুইচিং, তারপর যারা রয়েছে যে তারা ইমপ্রুভমেন্ট পরীক্ষা দেওয়ার জন্য রেডি ছিল যে আমি জিপিএ প্লাস পাবোই, আমি ইমপ্রুভমেন্ট পরীক্ষা দেবো, যারা গতবার জিপিএ তে এ প্লাস পায়নি, রেজাল্ট খারাপ করেছে। বিসাইড দ্যাট জেএসসি কে দিয়ে আর এসএসসি কে দিয়ে যে আপনি ইভালুয়েশন মেথড তৈরি করেছেন, সেটা তো কোনো অবস্থাতে বাস্তবসম্মত নয়। আমি ক্লাস 8 এ জেএসসি পরীক্ষা দিলাম না, আমি জানি ইট ইজ নট সো ইম্পর্টেন্ট, সেজন্য আমি পরীক্ষা দেইনি। আমি এসএসসি তে জিপিএ প্লাস পেয়েছি, আমি এইচএসসি তে জিপিএ প্লাস পেয়েছি, পাবো, সেটার উপর ডিপেন্ড করবে আমার ফিউচার। ইট ইজ দ্য এন্ট্রান্স হায়ার এডুকেশনের জন্য ইন্টারমিডিয়েট। তো এই এন্ট্রান্স লেভেলে ইভালুয়েশন ছাড়া আপনি কোনো পদ্ধতি নেই, যেটা আমি বলেছি, দেয়ার ইজ নো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ইন দিস আর্থ। তারা আইডেন্টিফাই করবে যে দোজ স্টুডেন্টস শুড গেট জিপিএ এ প্লাস, জিপিএ 5। এই জন্যই আমার মনে হয় এটা ভেবেচিন্তে দেখতে হবে। ইট ইজ নট এ পলিটিক্যাল ইস্যু, ইট ইজ কমপ্লিটলি নন পলিটিক্যাল ইস্যু। এবং আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে এই মেধা যাচাইয়ের জন্য যে কোনো ধরনের মূল্যায়ন ব্যবস্থা বাংলাদেশে করতেই হবে, যেটা এখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রফেসররা চিন্তা করছেন। এবং তারা এই ধরনের প্রস্তাবের পত্রিকায় দেখেছি, তারা বলেছে ম্যাট্রিক ইন্টারমিডিয়েট নিয়ে তারা 20%, 30% MCQ, 50% admission test, whatever that the process, we are not discussing that in detail of the process. আমরা বলতে চাচ্ছি যে ইভালুয়েশন মেথড থাকতেই হবে। তা না হলে এই যে দেখুন আমাদের দেশে প্রফেশনাল সাইডে আপনি একটা অফিসে গিয়ে দেখবেন মার্কেটিং ম্যানেজার, জিএম, তারপরে প্রফেশনাল অফিস অ্যাসিস্ট্যান্ট, এই চাকরিগুলো এসে পার্শ্ববর্তী দেশ বা অন্যান্য দেশ থেকে এসে এই চাকরিগুলো নিয়ে ওভার $10 বিলিয়ন আমাদের দেশ থেকে নিয়ে যাচ্ছে। আর আমাদের দেশে তথাকথিত এডুকেটেড যারা রয়েছে তারা কেউ আজকে চাকরি পাচ্ছে না। আর এবার যদি আমরা এই যেটা ওবায়দ সাহেব বললেন করোনার পাস, নট করোনার পাস, এই করোনার পাস আমরা তো 1970 উই ফেস দ্য সেম মিউজিক, আমরা সেখান থেকে এক্সপেরিয়েন্স গেইন করেছি। তারপর আমরা কি করে অটো প্রমোশন দিতে পারি, এটা আমার বোধগম্য হয় না। আমি বিনয়ের সাথে অনুরোধ করবো, এখানে 2 জন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক রয়েছেন, আপনারা যেমনি ভাবে চিন্তা করছেন আপনাদের বিশ্ববিদ্যালয়তে মেধায় যাচাই না করে আপনারা ভর্তি করাবেন না, ঠিক তেমনি ভাবে আপনাদের ভাবতে হবে বহির্বিশ্বে ওই আমাদের নসরুল্লাহ খান জুনায়েদ সাহেব তার একাডেমিতে কোনো মেধা ছাড়া, মূল্যায়ন ছাড়া সে কাউকে ভর্তি করাবে না। তো দেন মাস্ট নিড এ ট্রান্সক্রিপ্ট, সেখানে তাদের মার্কশিট থাকতে হবে। এই আপনাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তির সময় এমন একটি ব্যবস্থা করুন, যেই ব্যবস্থাতে সারা বাংলাদেশের প্রত্যেকটি শিক্ষার্থী, পরীক্ষার্থী সংযুক্ত হতে পারবে এবং সেখান থেকে একটা যে কোনো ধরনের মাইক্রো সার্টিফিকেট হোক আর যাই হোক একটা কিছু আপনাদের দিতে হবে। এই আশাটা আমি করব, কারণ এইভাবে করোনার পাস নিয়ে আবারও আগামী দিনে বাংলাদেশের শিক্ষার্থীদের ভবিষ্যৎ ধ্বংস করে দেওয়া যাবে। আপনার কাছে আমি একটু সংযুক্ত করতে চাচ্ছি যে যেসব ছাত্ররা সায়েন্স গ্রুপ থেকে পাশ করেছে ম্যাট্রিক, তারা এখন গ্রুপ চেঞ্জ করে কমার্স অথবা আর্টসে পড়তেছে। তো তাদেরকে যদি ক্লাস 8 এবং ম্যাট্রিকের রেজাল্টকে কম্বিনেশন করা হয়, তাহলে দে উইল বি দি লিটল বিট gainer than the science faculty students, I think. তো তাদের প্রেক্ষাপটে আসলে কি উপদেশ বা কি পরামর্শ রয়েছে আপনার? কারণ তারা তো ভালো রেজাল্ট পেয়ে যাচ্ছে অটোমেটিক। আপনি কি আমার প্রশ্নটা শুনতে পাচ্ছিলেন? আমাদের অনুষ্ঠান আমরা শেষ পর্যায়ে আমরা আবার আপনার কাছে আসবো। জনাব নিজামুল হক ভূঁইয়া, আপনি যে প্রস্তাবনাগুলো আমাদের ওবায়দুল ইসলাম সাহেব বলেছেন যে পার্ট টাইম বা ভাগ করে করে গ্রুপ করে করে পরীক্ষা নেওয়া যেত, বিষয়টাকে আপনি কিভাবে দেখেন? না, সেটা আমি ওবায়দের সাথে একমত পোষণ করি, কিন্তু গত 2 মাস আগে দেশের অবস্থা যে অবস্থা ছিল, কেউ তো ঘর থেকে বেরোতো না। আমাদের বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ওবায়দ সাহেব থাকে, আমিও থাকি। আমাদের বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের আমাদের যখন ডিপার্টমেন্ট গুলো খোলা হলো, কজন শিক্ষক ক্যাম্পাসে আসছে, এমনকি প্রত্যেকটা শিক্ষকই ঘরের মধ্যে বসে থাকতো, কাউকে বেরোতে দিত না। তো সেই কারণে এই ভিত্তিটা যে কাজ করছিল যে যদি আমরা করোনার কারণে আমরা পরীক্ষাগুলো নিই, তাহলে কিন্তু দলে দলে লোকজন পরীক্ষার হলে যাবে, করোনা আক্রান্ত হবে, এটা মনে করেই
কিন্তু আমার মানে শিক্ষামন্ত্রী মহোদয় বা শিক্ষা সচিব মহোদয় এই মন্ত্রণালয় ওরাই বোধহয় এই পরীক্ষাগুলোতে গিয়েছে। যদি এখনকার যে প্রেক্ষাপটটা, এখন যে অবস্থাটা, তো মনে হচ্ছে একটু স্বাভাবিক অবস্থা, কেউ করোনা মানতেছে না, কেউ মাস্ক ব্যবহার করতেছে না, বলা হওয়ার পরও কিন্তু তাহলে কিন্তু আমরা পরীক্ষাটা নিতে পারতাম। কিন্তু আরেকটা জিনিস যেটা বললেন যে সায়েন্সের ছেলে কমার্সে যাচ্ছে, তার সায়েন্সের ছেলে আর্টসে যাচ্ছে, তাকে আপনি নাম্বারিং কিভাবে করবেন, এটা ইট ইজ ভেরি ডিফিকাল্ট। এরপরও ওনারা বলছে ওনারা বিশেষজ্ঞ দিয়ে করবে, সেখানে তো কিছু ব্যর্থ ঘটবেই। তবে আমরা একটা জিনিস বলবো যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের, যেটা আমাদের শ্রদ্ধাভাজন মিলন ভাই বলে গেলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় আমরা যেটা পূর্বে আমরা যে পরীক্ষাটা দিতাম, আমরা কিন্তু এবার 100 নাম্বার নিয়ে আসছি, এমনকি আমরা মেট্রিক ইন্টারমিডিয়েটের নাম্বারটা আমরা কমিয়ে নিয়ে আসছি, আমরা মাত্র 20 নাম্বারে এনেছি, 80 নাম্বার আমরা পরীক্ষা দিচ্ছি। আমরা ভবিষ্যতে চেষ্টা করবো এই নাম্বারটা যাতে আরো কমানো আনা যায়, যে তথাকথিত জিপিএ বা এই সমস্ত রেজাল্ট থেকে আমাদের সত্যিকার মেধাটা যাতে আমরা যাচাই করতে পারি পরীক্ষার মাধ্যমে, সেটাই সে ব্যাপারেই আমরা সবসময় সজাগ থাকবো। যে আমার মনে হয় এটা হয়ে খুবই গেছে একটা উত্তম পদ্ধতি হবে। জি জনাব নসরুল্লাহ খান জুনায়েদ, আমি যতটুকু জানি, আপনি অনেক ভালো জানেন যে যুক্তরাজ্যে যে কোনো শিক্ষা ব্যবস্থা আপনাকে সার্টিফিকেটের সাথে ডেফিনিটলি ট্রান্সক্রিপ্ট যুক্ত করতে হয়। আমি একটা মিনিট বলি কবির ভাই, আমাকে একটু, আমার একটা প্রোগ্রাম আছে, আমি সবার কাছে বিনয়ের সাথে, আমার উভয়দের মতো বিজ্ঞ লোক আছে, বিজ্ঞ সেক্রেটারি আমার, তারপরে আমাদের সাবেক সিনেটর জুনায়েদ ভাই আছেন, সেলিম মিয়া সাহেব আছেন, মেরুন ভাই আসবেন। আমি মানে আপনারা মানে যেটা বলবেন মানুষ সেটা জানবে। আমি আমার বক্তব্য দিয়েছি, আমার মানে আমি যেহেতু আমার অন্য একটা প্রোগ্রাম আছে, আমি আপনাদের থেকে বিদায় নিচ্ছি। অনেক ধন্যবাদ আপনাকে। আমাদের প্রোগ্রাম একদম শেষ পর্যায়ে। আমি নসরুল্লাহ খান জুনায়েদ সাহেবের কাছে জানতে চাচ্ছি যে এই পর্যায়ে যদি ট্রান্সক্রিপ্ট না থাকে, তাহলে এই সেশনের ছাত্ররা পরবর্তীতে কি করতে পারে, তাদের জন্য কি ধরনের সমস্যা হতে পারে, যদি একটু সংক্ষেপে বলেন। ট্রান্সক্রিপ্ট তো একটা, ইট ইজ এ ভাইটাল ইস্যুস, তাই না? আপনাকে এডুকেশনাল রিকগনিশনটা ফর্মালি প্রডিউস হয় থ্রু ট্রান্সক্রিপ্ট, সেখানে ট্রান্সক্রিপ্টকে বাইপাস করার তো কোনো স্কোপই নেই। দেখুন, ইউকেতে যে কোনো ইনস্টিটিউশন যদি কোনো প্রোগ্রাম রান করে, দ্যাট প্রোগ্রাম মাস্ট হ্যাভ টু বি অ্যাওয়ার্ডেড বাই ব্রিটিশ অ্যাওয়ার্ডিং বডি। এখন ইউনিভার্সিটিগুলো কিংবা কলেজগুলো তারা যেই ডিসিশনটা নেয় রেজাল্টের প্রশ্নে, তারা ট্রান্সক্রিপ্ট ইন্টারনালি দেয়, ইন দ্য সেম টাইম ফর্মালি অ্যাওয়ার্ডিং বডিগুলো ট্রান্সক্রিপ্ট তাদেরকে প্রডিউস করে, এবং এই ট্রান্সক্রিপ্ট গুলো তারা তাদের জবের ক্ষেত্রে, তাদের অ্যাডমিশনের ক্ষেত্রে কিংবা অন্য যে কোনো ক্ষেত্রে তাদেরকে সার্টিফিকেটের সাথে এই ট্রান্সক্রিপ্টটা তাদেরকে প্রডিউস করতে হয়। এখানে যেই সমস্ত ডিপার্টমেন্ট গুলো আছে ইউনিভার্সিটিকে যারা রেগুলেট করে, যারা রিভিউ বডি ডিফারেন্ট আছে, কিংবা সিলেবাস ক্রিয়েট করার জন্য আলাদা অ্যাওয়ার্ডিং বডি আছে, ফাইনালি সমস্ত এই ইনস্টিটিউশন গুলাকে ওভারঅল অডিট এবং রিভিউ করার জন্য কোয়ালিটি অ্যাসুরেন্স বডি আছে, কিউএ। আমি একটু সংযুক্ত করি, এই সেশনের বা এই বর্ষের যেসব ছাত্রছাত্রী, তাদের যদি ট্রান্সক্রিপশন না থাকে, তারা তো সম্ভবত ইউকেতে অ্যাপ্লিকেশন করলেও স্টুডেন্ট হিসেবে আসার জন্য অ্যাপ্লাই করতে পারবে না। সেক্ষেত্রে তাদের কি উপায় হবে? তার তো অ্যাডমিশনের ক্রাইটেরিয়া ফুলফিল না করলে কোন ইউনিভার্সিটিতে তো অ্যাডমিশন নেওয়ার জন্যই তারা এলিজিবল হবে না। দে মাস্ট হ্যাভ টু সাবমিট দেয়ার সার্টিফিকেট along with their transcript, and on the basis of that documents institution will decide whether the students will meet the entry criteria of certain courses. So সেখানে ট্রান্সক্রিপ্টকে বাইপাস করার কোনো সুযোগ নেই। এই যে দেখুন, ইউকেতে যখন অফস্টেড তার রেজাল্ট প্রডিউস করলো, ইনস্টিটিউশনের যে অ্যাসেসমেন্টের রেজাল্ট এবং তাদের যে রেজাল্ট, দুইটাকে কম্বাইন করে যে রেজাল্টটা হাইয়েস্ট, এটাকে ক্রেডিবল রেজাল্ট হিসাবে নিয়ে বিভিন্ন ইউনিভার্সিটিতে অ্যাডমিশন নেওয়ার জন্য অলরেডি স্টুডেন্টদেরকে ওরা সার্কুলেট করে দিয়েছে, ইনফর্ম করেছেন। সুতরাং ট্রান্সক্রিপ্ট স্টুডেন্টকে অবশ্যই দিতে হবে, এর বাইরে কোনো অপশন নেই। ওকে, ধন্যবাদ আপনাকে। জনাব ওবায়দুল ইসলাম, জি, আপনার কাছে আমি সর্বশেষ জানতে চাচ্ছি, এই ফলাফলটা যদি 72-এর ফলাফলের মতো হয়ে যায়, তাহলে আমরা কি জাতি হিসাবে কি আমরা এটার দায়ভার আমাদের উপর বর্তায় না, আমাদের সরকারের উপর বর্তায় না, বা আমরা এই ছেলেদের ভবিষ্যৎকে কি আমরা নষ্ট করে দিচ্ছি না? কারণ এরা বিদেশেও যেতে পারতেছে না। আমরা নসরুল্লাহ খান জুনায়েদের বক্তব্য থেকে বুঝলাম, তারা যদি যুক্তরাজ্যে লেখাপড়া করতে চায়, তাদের ট্রান্সক্রিপ্ট নাই, তারা তাহলে ট্রান্সক্রিপ্ট পাবে কোত্থেকে?
জি, সংক্ষেপে যদি একটু বলেন। আমরা জনাব বেজরা বলছেন আমরা মানে ইউকে কে এখন আমরা ইউকে বলি, একসময় আমরা বিলেত বলতাম। বিলেতের লেখাপড়াটা কতটুকু উন্নত সেটা আমরা সবাই জানি। বিলেত আসলে লেখাপড়ার জন্য আসল জায়গা, তীর্থস্থান। কিন্তু আমি বিলেতের কথা বলবো না, আমি পৃথিবীর যে কোনো দেশে যদি যাই, বাংলাদেশের মাঠে হয়তো বা ট্রান্সক্রিপ্ট না লাগতে পারে, কিন্তু এসএসসি এইচএসসির সরি জেএসসি এবং এসএসসি দিয়ে এখানে যে ফলটা নির্ধারণ করবে, এখানে পাস করবে এখন শতভাগ। আমরা জানি নর্মালি 100% পাস কখনো হয় না। এখানে হয়তো পরীক্ষা 13 পরীক্ষার্থী হচ্ছে 13,65,789 জন। তার মধ্যে থেকে কিছু না কিছু ফেল করবেই। তার ভিতর থেকে কেউ হয়তো এসএসসি তে খারাপ করেছে, এখানে ভালো করতো, আবার এসএসসি তে ভালো এখানে খারাপ করতে পারতো। পাশের হার 80%, 70%, 60%, হোয়াটএভার ইট ইজ হতে পারতো। এখন তাদের পাশের হার শতভাগ হবে, কোনো ট্রান্সক্রিপ্ট হয়তো থাকবে না। শতভাগ এখনো হওয়ার সম্ভাবনা নাই, কারণ অনেকেই দুর্ভাগ্যজনক ভাবে করোনা আক্রান্ত হয়ে মারাও গিয়েছে। অনেকে সেটা হয়তো ভিন্ন কথা, মৃত্যুর জন্য শতভাগ হওয়ার কোনো এটা সম্ভাবনা ভিন্ন নাই। ইস্যু। আমার ছাত্ররা মারা যাক আমি চাই না, কিন্তু আমি মনে করি শতভাগই ধরবো, শতভাগ পাস করবে। সেখানে ট্রান্সক্রিপ্ট ছাড়া কোনো মানে আমরা প্রত্যেকটা ক্ষেত্রে মূল্যায়ন হচ্ছে তার মার্কস দিয়ে। আমি সারা বছর পড়লাম, পরীক্ষা দিলাম না, আমি মূল্যায়িত হলাম না, আমার কোনো মূল্যায়ন নাই। মূল্যায়ন হয় মার্কসের ভিত্তিতে, আমি কত মার্কস পেলাম আমার বলে দেবে আমার গ্রেড কত, আমি কেমন ছাত্র। যদি পরীক্ষাই না হয়, কোনো মূল্যায়ন না হয়, তাহলে শতভাগে 80% কিছু আসে যায় না। এবং তারা সামাজিক ভাবে সারা জীবন তাদের একটা প্রতিক্রিয়া থাকবে, গ্লানি থাকবে, এবং ভবিষ্যতে তাদের জন্য কোথাও তারা পড়াশোনা করতে গেলে ওই যে বললাম করোনার পাস হবে, করোনার পাস হবে না, যে এই করোনার পাস। জি, আপনাকে অনেক ধন্যবাদ। আমি সেলিম ভাই আপনার কাছে সর্বশেষ 1 মিনিট একটু জানতে চাচ্ছি, আপনার পরামর্শটা কি, যে এই মুহূর্তে আর কি করা যায় যে ছাত্রদেরকে বাঁচানোর জন্য, শুধু বাংলাদেশের ক্ষেত্রে না, সারা বিশ্বে এইসব ছাত্ররা যাতে ফাইট করতে পারে, তাদের অবস্থান, তাদের উচ্চশিক্ষা নিতে পারে, তারা লাইফে একটা স্টেজ না একটা স্টেজে তারা গবেষণা করতে পারে, তারা উচ্চশিক্ষা যেতে পারে, তাহলে তাদের পরিস্থিতি, তাদের জন্য কি পরামর্শ? আপনি একজন অত্যন্ত বিজ্ঞ শিক্ষক, একজন শিক্ষক নেতা, সেই সব আপনার মতামতটা আমরা জানতে চাচ্ছি, তারপর আমরা অনুষ্ঠান শেষ করে দেবো, আমাদের সময় শেষ। এখনো সরকারের উচিত তার অবস্থান থেকে মানে ব্যাক করা। এখানে আমাদের মন্ত্রী মহোদয়, সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী মহোদয় অনেক কিছু বলেছেন, যার জন্য আমরা বলার প্রয়োজন আছে বলে মনে করি না। একটা বিষয় আমি এখানে বলতে চাই সরকারকে, যে বাংলাদেশে সমস্ত স্কুল কলেজেই কিন্তু সেন্টার 1.5 কোটি ছাত্রছাত্রী লেখাপড়া করে যে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানে, সেখানে পরীক্ষার্থীর সংখ্যা মাত্র 13,65,779। সুতরাং আপনি জানেন যে একটা ক্লাসরুমে আপনার একটা বেঞ্চ থাকে 8 ফুট বা 7 ফুট লম্বা। একটি বেঞ্চে 2 জন ছাত্র পরীক্ষা দেয়, তো সেখানে যদি শুধু একটা বেঞ্চ মাঝে গ্যাপ রাখা হয়, তাহলে বাংলাদেশের সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানের দরকার নাই। সরকারের যদি সদিচ্ছা থাকে তো ইজিলি পরীক্ষাগুলি নেওয়া যায়, ওই শ্রেণী কক্ষের মধ্যে বসেই পরীক্ষাটা নেওয়া যায়। এখন সরকার এটাকে আসলে রাজনৈতিক হাতিয়ার হিসাবে এই করোনাটাকে ব্যবহার করছেন, যার জন্য শিক্ষা প্রতিষ্ঠানগুলি খোলা থাকলে গভর্নমেন্ট মনে করে যে তাদের বিরুদ্ধে যে এই যে ধর্ষণের একটা ব্যাপক একটা বিষয়, এই বিষয়টাকে ছাত্রছাত্রীরা যদি রাস্তায় নেমে যায়, তাহলে সরকারের ভাবমূর্তি আরো বেশি নষ্ট হবে। সরকার সেটাকে কন্ট্রোল করতে পারবে না বলে আসলে করোনার নাম নিয়ে এখানে ছাত্রদেরকে অত পাশের ব্যবস্থা করা হয়েছে। এটা একটা নিন্দনীয় কাজ করেছেন গভর্নমেন্ট। একেবারেই যদি গভর্নমেন্ট না আপনাকে করে। অনেক ধন্যবাদ। জি, প্রিয় দর্শক মন্ডলী, আপনারা যারা আমাদের সাথে ছিলেন আপনাদেরকে অনেক ধন্যবাদ। আপনারা যারা আমাদের অনুষ্ঠান দেখতে পাননি, আমরা আশা করি আমাদের অনুষ্ঠান কবির আহমেদ বাহার ফেসবুক প্রোফাইল, কেবি টিভি ফেসবুক পেজ, কেবি টিভি লন্ডন ইউটিউব চ্যানেল এবং কবির আহমেদ বাহার টুইটার প্রোফাইলে দেখতে পাবেন। আজকের অনুষ্ঠানের আলোচনা থেকে আমরা কয়েকটা জিনিস জানতে পেরেছি এবং উপলব্ধি করতে পেরেছি যে এভাবে যদি ফলাফল প্রকাশ করা হয়, এইসব ছাত্রছাত্রীরা ভবিষ্যতে অনেক ধরনের সমস্যার সম্মুখীন হবে এবং তাদের উজ্জ্বল ভবিষ্যতে তারা অনেক কিছু বাধা বিঘ্নতা তাদেরকে পড়তে হবে। যেমন বিদেশে লেখা উচ্চশিক্ষার জন্য গেলে তাদের ট্রান্সক্রিপ্ট জনিত কারণে বিভিন্ন সমস্যা পড়তে হতে পারে। আশা করে আপনারা কিছুটা হলেও আমাদের অনুষ্ঠানের মাধ্যমে উপকৃত হয়েছেন। আমাদের অনুষ্ঠান এখন না দেখলেও আশা করি আপনারা পরবর্তীতে আবার আমাদের অনুষ্ঠান দেখতে পাবেন। আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ জানিয়ে আমাদের
আজকের টক শো দ্য মিররের পক্ষ থেকে আপনাদের কাছে বিদায় নিচ্ছি। কেবিটিভি লন্ডনের সাথে সংযুক্ত থাকবেন, আশা করি আমাদের পরবর্তী টক শো গুলো দেখবেন। সবাইকে ধন্যবাদ, সবাইকে অনেক ধন্যবাদ।